যে বৃহস্পতিবার দিন নিউজটা বের হয়েছিল, শুক্র শনি রবিবার দিন আমার একটা ব্র্যান্ডের সাথে সাইন করার কথা ছিল, অ্যান্ড দে ক্যান্সেলড মি। 3-4টা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করলো, তারা কি একটাবার চিন্তা করলো না যে এই মেয়েগুলোর লাইফে কী হবে? যখন ওই কাজটা রেকগনাইজ হয় না, যত খারাপ লাগে। আশা তো থাকে রাইট যে আমার কাছে নমিনেশন পাবে, কোনো একদিন আমি অ্যাওয়ার্ড পাবো, বাট ওটা যখন হয় না খারাপ লাগে। বাট I'll keep try the best I can do. It's in my hand. I can do the hard work. I can keep trying. I can keep wish. Inshallah একদিন হবে। অনেক আত্মীয় স্বজনরা ওই কোয়েশ্চেনটা করে যে বিয়ে করছো না কেন? My parents are like, ওর যেদিন ইচ্ছা ও সেদিন করবে। I will always try to make them happy. বাবা মা যদি আমাকে সাপোর্ট না করতো, আমি কখনোই কিছু করতে পারতাম না, because being a only child, this is very, I'm sorry. গত ডিসেম্বরের কথা, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র মাদক কেলেঙ্কারির কারণে পুলিশের কাছে ধরা পড়েন। সে সময় তিনি মাদক সম্পৃক্ততার সাথে যুক্ত থাকা আরও বেশ কজন নারী তারকার নাম উল্লেখ করেন, যাদের মধ্যে অভিনেত্রী সাফা কবিরও ছিলেন। এ বিষয় নিয়ে দীর্ঘ 8 মাস সাফা কবির কিছুই বলেননি। তবে আজ তার কাছ থেকে আমরা জেনে নেব প্রকৃত সত্য কথা, রিয়েল ট্রুথ। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আমি রুম্মান রশিদ খান আমন্ত্রণ জানাই আপনাদের প্রিয় পডকাস্ট শো বিহাইন্ড দ্য ফেম উইথ RRKতে। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM এ আমরা তারকাদের জনপ্রিয়তার নেপথ্যের গল্প জেনে নিচ্ছি এই শো এর মাধ্যমে। আর আজ আমার গেস্ট ভেরি চার্মিং শো অভিনেত্রী সাফা কবির। সাফা করিম নাকি সাফা কবির? কি নামে ডাকবো? হ্যালো, হাই। মানে আমি তো অনেক জায়গায় দেখি যে তোমাকে অনেকে সাফা করিম লিখে। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম আঙ্কেল আন্টিদেরকে এটা কারেক্ট করি। দেখা যায় ওয়াই আঙ্কেল আন্টি? ম্যাক্সিমাম আঙ্কেল আন্টিরা আমাকে সাফা করিম হিসেবে চেনেন, আমি জানি না কেন। এন্ড তোমার ইন্ট্রোডাকশন শুনে মনে হলো আমি কোনো রিমান্ডে আসছি। হ্যাঁ। Should my heads down or up? What should I do? না, RRK মিটস SK। Thanks আসলে for তোমার having me here. তো আরো অনেক নাম আছে, অ্যানাটনি কেলি সাফা, যেটা তোমার দাদা রেখেছিল, জি আর বাবা রেখেছিল সাফা। মানে দাদা রেখেছিল অ্যানাটনি কেলি। আর কোন নাম আছে? মানে এত নাম কেন তোমার? আমার নাম যেটা হতো স্কুলের খাতায় ফার্স্টে লেখা হতো যে অ্যানাটনি কেলি সাফা কবির। ওকে। সো এটা লিখে দিতে বাইরে চলে যেত। সো ওখান থেকে আম্মু ডিসাইড করলো আচ্ছা কবিতা বাদ দিয়ে দিই, অ্যানাটনি কেলি সাফা। সাফা ইজ মাই নিকনেম অ্যান্ড অ্যানাটনি কেলি ইজ মাই ফুল নেম। সো আমি যখন মিডিয়াতে কাজ করা স্টার্ট করি, অ্যান্ড তখন আরেকজন ছিলেন যার নাম ছিল অ্যানা। সো আমাকে অ্যানা বলে ডাকতো, ওনাকেও অ্যানা বলে ডাকতো। সো মানুষ মিক্স আপ করে ফেলতো। তো তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কল মি সাফা ফ্রম নাও, অ্যান্ড সাফা কবির। কবির ইজ মাই সারনেম, বাবার নেম। তো এখান থেকে আসলে নামটা শর্ট হয়ে গেছে এখন সাফা কবির। কিন্তু আমি জানি না করিম কোথায়, কিভাবে, কোন জায়গা থেকে আসছে, কেন এটা জানে প্লিজ। আমার নাম সাফা কবির, নট করিম। ওকে। সো মিস কবির, মিস সাফা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক আই এম ফিলিং অনার্ড দ্যাট আপনি সুদূর পুবাইল থেকে উড়ে এসে আজকে আমাদের মাঝে জয়েন করেছেন, এবং সত্যি খুব ভালো লাগছে তোমাকে। Thank you, Bhaiya. Thanks for having me here. And I'm really excited about your show. মানে you are doing a show. আমার মনে হয় প্রতিবার যখন মাছরাঙাতে আসা হয় তোমার সাথে গ্রিন রুমে অনেক গল্প করা হয়, অনেক মজা আমরা অনেক আড্ডা দিই। and I love it তুমি যেভাবে মিমিক্রি করো, মানে I absolutely love it. And তারপর তুমি সব সময় আমাকে বলো যে তুমি ক্যামেরার সামনে আমার সাথে আড্ডা দিতে চাও কিংবা অনেক মজা করতে চাও। তো আজকে কিন্তু আমরা সেই জায়গায় চলে এসেছি। আচ্ছা, কিন্তু তোমার ইন্ট্রোডাকশন শুনে মনে হলো আমি একটা রিমান্ডে চলে এসেছি। না, ইন্ট্রোডাকশনটা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই, তবে আমরা সবকিছু নিয়ে, আমরা টক ঝাল মিষ্টি সবকিছু নিয়ে কথা বলবো। তবে এই পডকাস্টে একটা নিয়ম আছে তো জানো, কোনো ডিপ্লোম্যাটিক হওয়া যাবে না, একদম যাহা বলিব সত্য বলিব। তাহলে আদার মানে এই রাউন্ডেও তুমি ডিপ্লোম্যাটিক হতে পারবে না, সো আমি তোমাকে কোশ্চেনস করব এনি টাইম। অফ কোর্স। আর ইউ রেডি? আই এম রেডি। ওকে, Cool. Shoot. I can't shoot now. I will shoot between our conversation. Okay, no problem. সো এক যুগ হয়ে গেল তোমার ক্যারিয়ারের, এবং আলহামদুলিল্লাহ দারুণ ক্যারিয়ার, মানে কি বলবো, ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার, এবং অনেক সাফল্য তোমার আছে, কিছু ব্যর্থতাও হয়তো আছে। তুমি তোমার ক্যারিয়ারটাকে কিভাবে ব্যাখ্যা করতে চাও? আমি আমার ক্যারিয়ার থেকে তো আসলে এক লাইনে
কোনোভাবে ব্যাখ্যা করতে পারবো না, বাট আমি মাঝে মধ্যে নিজেকে আমার মনে হয় যে আই থিঙ্ক আমি যদি কোনো অ্যানিম্যাল ভার্সন হিসাবে নিজেকে পোর্ট্রে করতে চাই, আই উইল বি দ্য টার্টল। সো টার্টল হচ্ছে অনেক স্লোলি যাবে, ভেরি সফট অ্যান্ড ভেরি স্লো মুভমেন্ট, অ্যান্ড ওর একটা অনেক মানে কনক্রিট স্ট্রং একটা শেল আছে। সো সামহাউ আই ফিল মাই সেলফ লাইক দ্যাট। আমার কাছে মনে হয় স্লো অ্যান্ড স্টেডি, আমার এত তাড়া নেই। আই ওয়ান্ট টু এনজয় দ্য এভরি বিট অফ ইট, এভরি প্রসেস। বলো লাইক তুমি যেটা আগে বললে সাফল্য আছে ব্যর্থতাও আছে, অফকোর্স যদি আমার ব্যর্থতা না থাকতো আমি সাফল্যটাকে কখন এনজয় করতে পারতাম না, বা ওটার মর্ম বুঝতে পারতাম না। সো অল অফ ইট, অ্যান্ড আই থিঙ্ক আই এম সো ব্লেসড ইন আ ওয়ে। আমি এখন চিন্তা করি, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি শুধু কাঁদতাম, বিকজ আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছিলাম তখন অ্যাট দ্য সেম টাইম আমি কাজ করা শুরু করি। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। মানে আমার এখনও মনে আছে আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠতাম, 12টা পর্যন্ত ক্লাস করতাম, 8টা থেকে 12টা, অ্যান্ড 12:30টার দিকে আমার ক্যাম্পাসের নিচে আমাদের শুটিংয়ের মাইক্রো দাঁড়িয়ে থাকতো। আমার গাড়ি ছিল না তখন, ওই মাইক্রোতে করে আমি শুটিং হাউসে আসতাম, আস্তে আস্তে প্রায় 1 ঘন্টার মতো লেগে যেত। দেন এসে ওখানে মেকআপ করতাম, মেকআপ করে আমরা শ্যুট করতাম। অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড আমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসারদের প্রতি, যে তারা আমাকে স্পেসটা দিয়েছিল যে আমি শুটিং সেটে 1টার সময় ঢুকতে পারবো টু ডু দ্য শ্যুট, বিকজ আমি পড়ছি, আমার ক্লাস আছে। সো তখন শুটিং করে আবার শুটিং প্যাক আপ হতে হতে রাত 12টা, বাসায় যেয়ে কোনো রকম ঘুমাবো নাকি প্রেজেন্টেশন করবো নাকি পড়বো, লাইক টোটালি মেসড আপ। বাট ইউনো তখন মনে হতো যে আচ্ছা এর থেকে কি অন্য কিছু করতে পারতাম, অন্য কিছু করলে কি বেটার হতো। বাট টুডে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আল্লাহ আমার ভাগ্যের মধ্যে এটা লিখেছেন, অ্যান্ড আমি এই জায়গাতে আছি, কাজ করছি। বিকজ আমার কাছে মনে হয় না এর থেকে আর খুব সুন্দর জিনিস আমার জীবনে হতো, এত সুন্দর জিনিস আমি উপভোগ করতে পারতাম। অ্যান্ড এখানে কাজ করাতে আজকে আমার কাছে মনে হয় যে আমাকে আরও অনেক স্ট্রংলি আমি বিল্ড হয়েছি না সেলফ। লাইক আমি ছোটোবেলায় অনেক ডিফারেন্ট একটা পার্সন ছিলাম, খুব বেশি কথা বলতাম না, আমার কথা এখান থেকে এখানে শোনা যেত না, একটা জায়গায় বসে থাকতাম, খুব বেশি কমিউনিকেটিভ ছিলাম না, আই ওয়াজ ভেরি শাই। সো এখানে এসে আসলে আমার মনে হয় আমি নিজেকে অন্যভাবে ডিসকভার করেছি, অ্যান্ড আমার অনেক নতুন বন্ধু হয়েছে। সো ইয়া, ইটস এ ডিফারেন্ট লাইফ, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। মানে আমি খেয়াল করছিলাম তুমি আজকে যেরকম দৌড়ের উপর এসছো, হ্যাঁ তুমি যখন পড়াশোনা করতে তারপরে যে মাইক্রো দাঁড়িয়ে থাকতো সেটাও দৌড়ের উপর। এর পেছনে কারণ হচ্ছে তোমার প্রথম নাটকের নাম কি? অল টাইম দৌড়ের উপর। ট্রু, এখান থেকে দৌড়টা আসলে শুরু হয়েছে, যেই দৌড় এখনো থামেনি। না একদমই না। তার মানে তুমি যে জীবনটা চেয়েছিলে আজ সেখানে দাঁড়িয়ে আছো, তুমি আসলে এই জীবনটাই চেয়েছিলে। আমি আসলে জানতাম না আমি কোন জীবনটা চেয়েছিলাম। যেদিন থেকে অভিনয় শুরু করেছিলে সেদিন থেকে? না, নো, যেদিন থেকে আমি যখন @18 কাজ করি আমি আসলে জানতামই না আমি আসলে কি করছি। বিকজ যখন রানআউট ফিল্ম থেকে আমার এই কাস্টিং কলের এই কলটা আসে, আমি যখন অডিশন দিতে যাই, আমার এখনও মনে আছে আমার অডিশন নিয়েছিল রাহাত রহমান অ্যান্ড সাকিব ফাহাদ ভাইয়া। আচ্ছা। সো ওনারা আমার অডিশন নিচ্ছিল, একজন আমার সাথে অ্যাক্টিং করছিল, আমাকে বলছিল চিৎকার করো, চিৎকার তুমি করতে পারে। আমি শুধু ক্যামেরার সামনে হাসছিলাম, আমি জানি না তো কিভাবে করে, কি হয়। তারপরে কিভাবে চিৎকার করেছিল আমরা একটু দেখতে চাই, আমরা একটু 12 বছর আগে ফিরে যাই। ওভাবে কিভাবে, যে মানে একটা ঝগড়ার সিকোয়েন্স ছিল, আমাকে বলেছিল চিৎকার করতে হবে। অ্যান্ড আমার এটাও খুব ইন্টারেস্টিং পার্ট, অডিশন দেওয়ার আগে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাবা, সো আমাকে এরকম বলছে, শুড আই গো? বা আমার বাবা হচ্ছে আমাকে সবসময় বলে যে এক্সপিরিয়েন্স এভরিথিং, ইউ নেভার নো তোমার কোনটা ভালো লাগতে পারে, সো গো, লাইক গিভ ইট এ ট্রাই, তোমার যদি ভালো লাগে উইল ডু ইট। সো ওখান থেকে যাওয়া, দেন বাসায় আমি আবার চিন্তা করছিলাম যে শুড আই অর নট, বিকজ বাবা যেহেতু আছে। সো আমার বাবা বাংলাদেশে 2-3 মাস থাকতেন, অ্যান্ড ওই টাইমটা আমার জন্য অনেক প্রেশিয়াস, বিকজ বাবাকে পাবো, বাকি 6-7 মাস পাচ্ছি না, বিকজ আমার বাবা বাইরে থাকেন। তো ওই টাইমটা আমি আসলে অন্য কোথাও দিতে, হ্যাঁ জার্মানিতে থেকে, সো আমি ওই টাইমটা অন্য কোথাও দিতে চাচ্ছিলাম না, আমি বাসায় থাকতে চাই উইথ মাই ফাদার। সো ওই জায়গা থেকে মনে ছিল। তো তখন আমার এখনও মনে আছে রানআউটের তারেক ভাইয়া, তারেক রহমান, তো উনি আমাকে বলছিল যে তোমাকে সিলেক্ট করে ফেলা হচ্ছে, তো তুমি এই শুটিং রেডি। আচ্ছা ভাই আমি জানাচ্ছি, কি বোকা আমি। দেন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, টেক টাইম, তুমি জানাও আমাদেরকে। তারপরে বাবাকে বললাম, বাবা বললো হ্যাঁ যাও, আমি তোমাকে নিয়ে যাবো, আমি তোমাকে দিয়ে আসবো। তো শুটিংয়ে গাড়ি থাকে, ওটা প্রয়োজন পড়েনি। বাট আই অ্যাম রিয়েলি ট্রুলি
grateful and thankful to Ranot Film, the whole family like Adnan Al Rajiv, Tariq Rahman, Rahat Rahman, Sakib Bhaiya, মানে এদের জন্যই হয়তোবা আজকে আমার এই যাত্রাটা শুরু হয়েছে। মানে ইউনো আমি কিন্তু কোনো প্ল্যাটফর্ম বা কোথাও থেকে আসিনি, আমি একটা টেলিফিল্ম থেকে এসেছি। অ্যান্ড তারা যদি আমাকে ওই মুহূর্তে কাজটা না করতেন হয়তো এটা কখনো হতো না। অ্যান্ড এটাও শেষ না, আই থিঙ্ক এটার ব্যাক এন্ডেও যেটা হয়েছে আমাকে অলওয়েজ আই থিঙ্ক রেদন রনি ভাই অনেক সাপোর্ট করেছেন এবং বলেছেন যে আমি তো অ্যাট 18 করার পর বাসায় বসেছিলাম, আমি কিছু করতে চাইতাম না, বিকজ আমি তো আসলে ব্যাপারটা পারতাম না, বা আই ওয়াজ ভেরি শাই, আমি জানি না ক্যামেরার সামনে কিভাবে করতে হয়। এখন চলে গেছে, আই থিঙ্ক সো, আগের থেকে তো মিনিমাইজ ডেফিনেটলি। আই এম টকিং আ লট, আমি এত কথা আগে বলতামই না, আমার সামটাইমস নিজেকে মনে হয় যে হু অ্যাম আই। সো ইয়া, তো তখন যেটা হতো যে অ্যাটিটেনের পর আমি কিছু করতাম না, তখন আমাকে আদনান, তারেক ভাই, রাহাত ভাই অনেক বলতো যে করো, না করলে শিখবা কীভাবে, করতে করতে তো শিখবা। দেন আমার মনে হয় ফাইনালি পুশটা রেদন রনি ভাইয়ের ওখান থেকে আসে যে আমার একটা সিরিয়াল হচ্ছে, এখানে কাজ করো, করতে করতে শিখো। কোনটা? ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমার কাজ করা, অ্যাটিটেনের পর আমার ইউনিভার্সিটিতে কাজ করা। সেটা কোথায় গিয়েছিল ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি মাছরাঙা টেলিভিশন। থ্যাংক ইউ। সো ইয়া, তো এই মানুষগুলোর প্রতি আই উইল বি ফরএভার গ্রেটফুল অ্যান্ড দে আর লাইক মাই ফ্যামিলি। ওকে, তার মানে তারা বুঝতে পেরেছিল যে এই ছোট্ট টার্টলটা একদিন অনেক দূর যাবে আসলে। মেবি। বা এবার আমরা সেই প্রসঙ্গে যাই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। জি স্যার। কিছুদিন আগে না 8 মাস আগে ঘটনাটি ঘটেছিল। আমরা সব জায়গায় দেখলাম যে একজন ধরা পড়েছে, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং তিনি বেশ কজন নারী তারকার নাম বলেছেন যারা হয়তো মাদকের সাথে যুক্ত, এবং সেখানে তোমার নামও ছিল। এবং তারপর 8 মাস কেটে গেছে, তুমি কিন্তু চুপ কেন? আই থিঙ্ক এটা আমি অনেকগুলো ইন্টারভিউতে বলেছি যে আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট আননেসেসারি থিং যেটা আসলে আমার সাথে রিলেভেন্ট না। বাট যেহেতু আজকে তুমি এই কোয়েশ্চেনটা করেছো, ওয়েল ভাইয়া, আসলে এই নিউজটা যখন আমি জানতে পারি যে বের হচ্ছে বা বের হবে বা বের হয়ে গেছে, জানতে পারি না, যখন বের হয়েছে আমার এখনও মনে আছে, এটা বৃহস্পতিবার দিন রাত 12:26 আমি দেখেছি যেরকম একটা অনলাইনে নিউজ বের হয়েছে। অ্যান্ড আই ওয়াজ লাইক কমপ্লিটলি শকড। আই এম লাইক হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, মানে এটা কেমন নিউজ। কিন্তু এর আগে আমার একটা নাটকের কথা চলছিল যেটা বেরো হয়েছে, খালিদ অংশু ভাইয়ার, যেখানে আমি পলাশ ছিলাম, অ্যান্ড ওখানে আমার ক্যারেক্টারটাও ছিল হচ্ছে এরকম, আমি মাদক, একটা ইনোসেন্ট মেয়ে মাদক ব্যবসা। হয়তো নাটকটা দেখে কারো মনে হয়েছে, আমি মনে হচ্ছে যে এইটাই কি লিক হয়ে গেল যেটার জন্য নিউজ, কিন্তু আমার সাথে বাকি এই 4-3 কি করছে, মানে হোয়াটস গোয়িং হিয়ার। দেন আমি আমার ফ্রেন্ড টয়া তো খুবই মানে ইমপেশেন্স হয়ে, শি ইজ লাইক হোয়াট ইজ হ্যাপেনিং, আমি লাইক আই ডোন্ট নো। দেন আমি কয়েকটা জার্নালিস্টকে ফোন করলাম, তো যেটা হয় রাত্রেবেলা তো আসলে অনেকখানি সময় হয়ে গেছে দেখে অনেকে রিচ আউট করতে পারিনি। বাট আফটার দিস নিউজ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যত নিউজ বের হয় কয়টা নিউজ আসলে সত্যি। এক্ষেত্রে আমি একটু বলতে চাই ডক্টর আব্দুল নূর তুষারের কথা, যিনি নিজেও একজন মিডিয়া ব্যক্তিত্ব, এবং তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে এই তারকাদের সাথে যা হচ্ছে তা ইত্রামি ছাড়া আসলে কিছু নয়, কারণ একজন অভিযোগ করলো কজনের নামে, আর সাথে সাথে বাংলাদেশের অনেক গণমাধ্যম সেটি নিউজ করলো। এক্স্যাক্টলি, মানে নিউজ তো শুধু অনলাইনে করলেও আমি বুঝতে পারতাম, প্রিন্ট মিডিয়াতে চলে যাওয়াটা ইলেকট্রনিক মিডিয়াতে কাছে মনে হয়েছে যে এটার ভিত্তিটা আসলে কোথা থেকে হচ্ছে। অ্যান্ড আমি আসলে এত কথা বলছি না, বাট সবাই যদি দেখে থাকে বুঝতে পারবে, একটা নিউজ বের হয়েছে, তারপর কি হয়েছে, প্রমাণিত তো হয়নি কি হয়েছে, তারপরে এটার ফার্দার কোনো এক্সপ্লেনেশন আছে বা কিছু হয়েছে, বাট এটার জন্য কি হয়েছে এটা আমি তোমাকে বলতে পারি। ধরো একটা নিউজ হয়েছে, কিছুই হয়নি, একটা নিউজ হয়েছে, মানুষ দেখেছে, ঠিক আছে, শেষ। বাট ইউনো এগুলো মানুষকে কত বাজেভাবে এফেক্ট করে। মানে নিউজটা করার সময় মানুষগুলো কি চিন্তা করে যে ওদের একটা পরিবার আছে, বা ওদের একটা ওয়ার্ক লাইফ আছে, ওদের একটা সম্মানের জায়গা আছে। মানে এই ছোট, তাও আমি বলবো আমি সুপার ব্লেসড ইন আ ওয়ে, আমাকে মানুষজন এত ভালোবাসে, ইনফ্যাক্ট আমার মনে হয় আমার দর্শকও, মানে দে আর নট এফেক্টেড অ্যাবাউট ইট, বাট ইউনো আমার ওয়ার্ক প্লেসে এটা এফেক্টেড হয়েছে। যে বৃহস্পতিবার দিন নিউজটা বের হয়েছিল, শুক্র শনি রবিবার দিন আমার একটা ব্র্যান্ডের সাথে সাইন করার কথা ছিল,
অ্যান্ড দে ক্যান্সেলড মি। কোন ব্র্যান্ড? ওয়েল, ব্র্যান্ডের নাম বলে আর কি হবে, বাট দে ক্যান্সেলড মি। এটা নিয়ে আমার মনে হয় এটা কারোর নাম আমি উল্লেখ না করি। মানে ক্যান্সেলের কারণটা কি? ক্যান্সেলের কারণটা ছিল নিউজ চ্যানেল। আমি তাদেরকে কনভিন্স করানোর চেষ্টাও করেছিলাম যে ভাইয়া ইট জাস্ট এ নিউজ, নাথিং রিলেটেড উইথ মি। আমি এটা কি বলবো, মানে হাউ এম গোনা প্রুভ দিস, মানে আমার কাছে তো প্রুভ করার মতো কিছু নেই, জাস্ট মাই ওয়ার্ডস। বাট দে ফেল্ট লাইক ইট। আই ক্যান আন্ডারস্ট্যান্ড সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কয়েকদিন ঝড় হবে, বিকজ আমাদের এখানে না আমরা হুজুকে অনেক কিছু করে ফেলি, বাট আমরা চিন্তা করি না যে এগুলার মানে ইম্প্যাক্টগুলো মানুষের উপরে বা সমাজের উপরে কিভাবে পড়বে। এখানে সবাই কিন্তু দায়ী, যে যেমন একটা 3-4টা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করলো, তারা কি একটাবার চিন্তা করলো না যে এই মেয়েগুলোর লাইফে কি হবে, ওদের ফ্যামিলিতে, না আমি শেষ করি, ওদের ফ্যামিলিতে কি হবে, ওদের ওয়ার্ক লাইফে কি হবে। অ্যাট দ্য সেম টাইম এমনি তো মিডিয়াটাকে মানুষ খুব ভালো একটা চোখে দেখে না ফর দিস টাইপ অফ নিউজ। আরও প্যারেন্টসরা জানতে পারলো ও আওয়ার চাইল্ড ইজ নট সেফ হিয়ার, আমরা ওদেরকে এখানে কাজ করতে দিব না। কি হলো, আমরা কাকে আসলে ছোট করছি, কাকে বাঁচাচ্ছি বা কাকে ধ্বংস করছি, কেন করছি? আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিছু করার আগে থিঙ্ক টুয়াইস। বাট এটা somehow people are in a rush, they need to get their job done, they want to become famous, get virals. I think this is not the right. আমার প্রশ্ন হচ্ছে গিয়ে তীরটা শুধু নারী তারকাদের দিকেই কেন? এমনিতেই তো আমি যতদূর দেখি যে নারী তারকাদের প্রতিনিয়ত নিজেদেরকে প্রুফ করতে হয়, প্রমাণ করতে হয়, অনেক কিছুর সাথে তাদের ফাইট করতে হয়। তো মাদকাসক্ত কিংবা মাদকের সাথে সম্পৃক্ততার জন্য শুধু মেয়েদের নামই কেন? I don't know, this is very funny I guess, because I think it's very easy to point out a woman. Like তুমি দেখো, ব্রেকআপ হলে কি মেয়েটার দোষ, ডিভোর্স হলে কি আরে মেয়েটাই খারাপ, যেন ওর সংসার দিকে নাই। তারপরে এই ক্ষেত্রে কি তারকা, তাও আবার 4টা নারী। দিস ইজ ভেরি ভেরি ফানি। সো এইটা নিয়ে আমি বলবো যে আই থিঙ্ক ইটস ভেরি ইজি টু পয়েন্ট আউট গার্লস। আমরা 2024-25 আমরা আধুনিক হতে পারিনি, আমরা এখনো পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে একটু পিছিয়ে রাখি। বলবো যে আমাদের এখনো ব্রেনটা আই থিঙ্ক ঠিকমতো কাজ করছে না। আই থিঙ্ক যাদের কাজ করছে না, দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য ইয়ার, গ্রো আপ। তো এবার আমরা যেহেতু পডকাস্টে বসেছি, তুমি আমাকে একটা স্ট্রেট লাইনে অ্যান্সার দাও, তুমি কি আসলে ড্রাগ অ্যাডিক্টেডের সাথে কোনোভাবে যুক্ত ছিলে, কিংবা তুমি অ্যাডিকশন? নো, অ্যাবসলিউটলি নট। আই গট দ্য অ্যান্সার। তবে আমার কিন্তু আরেকটা বিষয় প্রশ্ন আছে, সেটি হচ্ছে গিয়ে এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে আর কি। কয়েক বছর আগের কথা, অ্যারাউন্ড লাইক তুমি যদি 2018-এর কথা ধরো আর কি, তুমি নাকি পরকালে বিশ্বাস করো না, এবং একটা লাইভে তুমি এসেছিলে না, এটা কিন্তু তুমি কখনো ক্লারিফাই করো না, এবং সবাই ধরেই নিয়েছে যে তুমি পরকালে বিশ্বাস করো না। এবং যখনই রমজান মাস আসে, তুমি যখন কোনো ইফতার বানাও, সেটা ভিডিও দাও, কিংবা অনেকে তোমাকে প্রশ্ন করে, আমি দেখেছি যে আপনি কি রোজা রাখেন, কিংবা আপনি কি নামাজ পড়েন। তো তুমি আজকে ক্লিয়ার করে দাও আসলে বিষয়টা কি ছিল। আই থিঙ্ক এটা আমি আর অনেকগুলো ইন্টারভিউতে বলেছি, বাট আমার কাছে মনে হয় কি সামথিং ইজ ভেরি পার্সোনাল। কীভাবে আমি বলি, আমার ধর্ম, আমি কি করি, আমার আল্লাহর সাথে কি কানেকশন, আমার পার্সোনাল লাইফ, আই অলওয়েজ কিপ দিস থিং ভেরি ভেরি পার্সোনাল। বাট হ্যাঁ, অনেক ছোটোবেলায় 2019-এ একটা কথা আমি বলেছিলাম যেটা আমি একদমই মিন করিনি, ওই কথাটাকে অন্যভাবে লেগেছে শুনতে, অ্যান্ড পিপল মেক ইট বিগ। আফটার দ্যাট আমি যতই সরি বলেছি না কেন বা যতই ক্লিয়ার করেছি না কেন, সামহাও এটা হয় আমাদের দেশের, আই থিঙ্ক মাইন্ডসেটটাই এমন বলতে পারি আমি, যে ওরা নেগেটিভটাকে ধরে রাখে, পজিটিভটাকে ক্যারি করে না। আচ্ছা, তুমি কি বলেছিলে? আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি আমি তখন কি বলেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যতবারই বলেছিলাম যে না আমি নাস্তিক না, বাট নো ওয়ান ইজ বাইং ইট। মানুষ ধরেই নিয়েছে আমাকে। নাস্তিকের বিষয়টা তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম যে আমি অ্যাকচুয়ালি আমার মনে এটা এরকম বলছিলাম যেটা আমি দেখি না, এটা আমি বিশ্বাস করি না, সামথিং অ্যাবাউট মাই কি নিয়ে যেন কথা ছিল, আমাকে গালাগালি করছে। আই ডোন্ট রিমেম্বার, আই ক্লিয়ারলি, এখন তুমি যদি আমাকে বলতে বলো, আই রিয়েলি ডোন্ট রিমেম্বার। বাট এটাকে ওরা মেস করে ফেললো, দেন আমার প্যারেন্টস চেঞ্জ করে দিল। এটা আমার খুব খারাপ লাগে যে আমার বাবা মার নামটা অন্যভাবে মানে জানা হচ্ছে, মানে
ডিউ টু রেসপেক্ট টু দেম যাদের কথা হচ্ছে, বাট আমার বাবা মা তো অন্য কেউ। অ্যান্ড এই যে অ্যাট দ্য সেম টাইম সাফা করিম, আমার খুব খারাপ লাগে এই জিনিসগুলো যে আমি এতদিন ধরে কাজ করছি, বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আমার ব্যাপারে বলছি, আমার নামটা বলছি, বাট সামহাও কিছু মানুষ ভুল জেনেই যাচ্ছে আর কিছু মানুষ ঠিকটা জেনে যাচ্ছে। সো যারা ভুল জেনে যাচ্ছে, আই উইল গিভ মাই 100% অ্যান্ড আই উইল ডু অল দ্য হার্ড ওয়ার্ক, যাতে একদিন তারা আমার ব্যাপারে সত্যিটা জানে, আমার নামটা ঠিক মতো বলতে পারে অ্যান্ড আমার প্যারেন্টসের নামটা ঠিক আচ্ছা, মতো তোমার বলতে নাম পারে। সাফা কবির, সাফা কবির, সাফা কবির, আমরা আজ থেকে মুখস্থ করব। আচ্ছা শোনো, সোশ্যাল নেটওয়ার্কের কথা যেহেতু হচ্ছে, রিসেন্ট টাইমসে তুমি 2 সপ্তাহের জন্য কিংবা একটু বেশি হয়তো তুমি একটু গ্যাপ নিয়েছো সোশ্যাল নেটওয়ার্ক থেকে, এবং তার পিছনে আমার যেটা মনে হয় তুমি একটা ছবি আপ করেছিলে এবং সেটা আন্টির সাথে হজ করতে। আম্মুর, আমার সাথে না, সে জাস্ট আম্মুর। আচ্ছা আচ্ছা, তো সেটি নিচে আমি দেখেছি কমেন্ট বক্সে অনেক ধরনের মন্তব্য, তুমি কি সে কারণে এফেক্টেড ছিলে? আমার কাছে মনে হয় যে ফেসবুকে কিছু জিনিস দিলে কখনো সুন্দর জিনিস সুন্দর থাকে না। লাইক আই অলওয়েজ মানে ট্রাই টু হাইড মাই ফ্যামিলিজ, বিকজ আমার কাছে মনে হয় নিশ্চয় সুন্দর থাকে না, একটা খারাপ কমেন্টস চলে আসে। আমি তো আগে আমার ফ্রেন্ডের ছবি আপলোড করতাম না, আমার কাছে মনে হতো নজর লেগে যাবে। সো ওই জায়গা থেকে আমি একটা আম্মুর ছবি আপলোড করার পরে আমার খুব খারাপ লেগেছিলো যে মানুষজন যেরকম নেগেটিভ কমেন্টস করছে, বিকজ আমাকে যা ইচ্ছা বলো, but not my parents. Exactly. I am sensitive there. So, অফ কোর্স, যে কোনো and সন্তানই হবে। বাবা মার ব্যাপারে কেউ যদি ছবিটা আপলোড করে এটা বলা উচিত না। রিসেন্ট টাইমে আমার আরেকটা ঘটনা থেকে খুবই খারাপ লেগেছে, যেমন অপূর্বা দেশ থেকে এসে রাইট, তার ছেলেকে জড়িয়ে ধরেছে। এটাকে কি কি বলা হচ্ছে? আমার কথা হচ্ছে why we are doing this, why we love to talk about negative things. আমরা তো কখনো একটা মানুষের ভালো কিছু মুখ থেকে আমাদের বেরই হয় না, বা বলতে চাই না, বা বলতে আমি জানি না কি প্রবলেম হয়, জাস্ট খারাপটা নিয়েই বলে যাচ্ছি। সো why so much negative? I don't know. I really hope একদিন আই হোপ একদিন সবাই একটু পজিটিভ হবে। সিচুয়েশনটা চেঞ্জ হবে। সবাই চেঞ্জ হবে কিনা জানি না, সেটা হয়তো না, কখনোই সবাই হয় না। চেঞ্জ হবে না, আগে আমাদেরকে চেঞ্জ হতে হবে, দেন আমাদের চেঞ্জেসটা মানুষকে বারবার বলতে হবে। যেমন আমি আমার আশেপাশে অলওয়েজ ট্রাই করি লাইক সবাইকে একটু পজিটিভ ওয়েতে থিঙ্ক করানোর, বিকজ আমি একা পজিটিভ হয়ে তো হবে না, আমার আশেপাশে সবাই যখন পজিটিভ হবে দেন উই ক্যান গ্রো আ কমিউনিটি, যেটা আমাদের দেশে খুবই, আমার কাছে মনে হয় উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনিটি। সো আই থিঙ্ক আমাদের কমিউনিটিটা বড় করা উচিত। আচ্ছা, তোমার ক্যারিয়ার নিয়ে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, 12 বছর এক যুগ পেরিয়ে গেছে তোমার ক্যারিয়ারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক আপস অ্যান্ড ডাউন আছে, এবং সেখানে আমি রিসেন্ট টাইমসে দেখেছি যে তুমি সব ধরনের চরিত্রে নিজেকে ট্রাই করছো এবং খুব ভালো করছো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস ফর মেনশনিং। হয় না যে অনেক নন গ্ল্যামার রোল থাকছে, আবার হয়তো অনেক অফ ট্র্যাক কাজ থাকছে, আবার দেখা যাচ্ছে গ্ল্যামারাস কাজ কিংবা রেগুলার কাজও তুমি একটু ডিফারেন্ট শেড আনবার চেষ্টা করছো, এবং তোমার সব ধরনের কাজই কিন্তু পপুলার হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে কাজল আরফিন অমিতদের একটু কমার্শিয়াল কাজগুলো খুব পপুলার হচ্ছে, আবার কেন এই সঙ্গতা কিংবা এ ধরনের খালিদ, এ ধরনের কাজরাও ক্রিটিসাইজ মানে ক্রিটিক্যালি অ্যাক্লেইমড হচ্ছে আর কি। তো এই যে ট্রান্সফরমেশন, তারপরও আমার মনে হয় যে তোমাকে নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত সেটা হয় না, তুমি কি সেটা এগ্রি করো? ওয়েল হ্যাঁ, মেবি হচ্ছে না, মনে করে হয়তো বা আমাকে নিয়ে এই যে আমার যেই ব্যাপারগুলো আলোচনা হওয়ার কথা না সেগুলো হচ্ছে। আমাদের আর্টিস্টদের আমরা শুধু এটাই তো, আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে বিষয়, কার সংসার ভাঙলো, কার কি হলো, কে কোথায় ঘুরতে গেল, বা কার বাসায় কি ভাঙলো, বাট আর্টিস্টের জার্নিটা নিয়ে কেউ কথা বলে না। তারপর হয় না সমসাময়িক তোমার অনেকেরই হয়তো প্লাস মাইনাস দুটো নিয়ে কথা হচ্ছে, কিংবা তোমার পরে আসাও হয়তো অনেকের কাজ নিয়ে কথা হচ্ছে, কিন্তু তোমার কাজগুলো হয়তো সোশ্যাল নেটওয়ার্কে কেউ কেউ ভালো বলছে, কিন্তু একদম ব্রড ওয়েতে খুব একটা আলোচনা হচ্ছে না আমার মনে হয়। তুমি একটু আলোচনা করো প্লিজ। আমি একা করলে তো হবে না। আমার এই প্রশ্নটা করবার পেছনে কারণ হচ্ছে তোমার কি কোনো ভুল আছে মনে হয়? I think I don't have any team for social media. This is actually true. I don't have any group admin. I don't have any page admin. All done by myself. Why? মানে সোশ্যাল নেটওয়ার্ক তো সেলিব্রিটিরা আজকাল এভাবে হ্যান্ডেল করে, আসলে তাদের একটা টিম থাকে, অনেক কিছু থাকে। তোমার নেই কেন? তুমি কেন যুগের সাথে তাল মেলাতে পারছো না? ছিল আমার পেজগুলো, আমার একটা অ্যাডমিন ছিল, বাট সামহাও
হয় না, মানে আমার টেস্টের সাথে যায় না। বাট তারপরে তো So, তোমার বাংলাদেশে যদি আমি নারী তারকাদের কথা ধরি, তুমি একদম টপ 7 কিংবা টপ 8-এ ফেসবুকে তোমার ফলোয়ার 6.6 মিলিয়ন তোমার ফলোয়ার। আমি আগে অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম। রিসেন্ট টাইমে আমার নিজেরই মনে হচ্ছে যে আই এম নট পোস্টিং এনিথিং, মানে আই শুড, বাট আই জাস্ট ডোন্ট ফিল লাইক ইট এনিমোর। আমার কাছে মনে ওয়াই? হয় মানে তুমি কি টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছো? নো, ইটস নট দ্যাট। আমার কাছে মনে হয় এই যে এটাই আমার কাছে রিসেন্ট টাইমে মনে হচ্ছে যে এখানে কোনো একটা সুন্দর জিনিস যে সুন্দর থাকে না সামহাও। সো মেবি আমি এই যে অনেক শক্ত হয়ে থাকি, বাট তাও এই আমার মার ছবির নিচে কমেন্টসগুলোটা রিয়েলি এফেক্টেড মি, বাট আইল কাম ব্যাক সুন উইথ অল মাই গুড পিকচার্স, ওকে গুড ওয়ার্কস, আপডেটস। ওকে, আইল কাম ব্যাক এটাই শুনতে চাচ্ছিলাম। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একটু অ্যাওয়ার্ড নিয়েও কথা বলতে চাই। হ্যাঁ, মানে অনেক অ্যাওয়ার্ড শো হয়, কিন্তু আমি তোমাকে খুব বেশি অ্যাওয়ার্ড পেতে দেখি না। তুমি কি হতাশ হও? হ্যাঁ, অফকোর্স হই, কারণ আমরা তো এন্ড অফ দ্য ডে কষ্ট করে কাজ করি, নিজের বেস্টটা দিয়ে কাজ করি, অ্যান্ড 100% বলো দের ইজ আ লটস অফ স্যাক্রিফাইস টু, বাট যখন ওই কাজটা রেকগনাইজ হয় না, যত খারাপ লাগে। আশা তো থাকে রাইট যে আমার কাছে নমিনেশন পাবে, কোনো একদিন আমি অ্যাওয়ার্ড পাবো, বাট ওটা যখন হয় না খারাপ লাগে, বাট আইল কিপ ট্রাই the best I can do. It's in my hand. I can do the hard work. I can keep trying. I can keep wish. Inshallah একদিন হবে। আরেকটা বিষয় হচ্ছে তুমি নাচ শেখাবে, নাচের মেয়ে, তুমি নাচ করতে চাও, কিন্তু হয় না যে এত এত অ্যাওয়ার্ড শো, কিন্তু তোমাকে আমি খুব একটা পারফরমেন্স করতে দেখি না কোনো অ্যাওয়ার্ড শোতে। এর পিছনে কারণ কি? এর পিছনে হচ্ছে আমার কাছে মনে হয় তোমাকে somehow- ডাকে না, নাকি তুমি করতে চাও না? না, আমাকে কিছু কিছু মানুষ ডাকে। আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম, যারা আমাকে ডাকে। যারা আমাকে একটু ডাকে না কেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। বাট সামহাউ প্ল্যানটা আমার সাথে মেলে না। মানে একটা থাকে না, একটা আর্টিস্ট তো নিজেকে একভাবে দেখতে চায়, বা আমি আমার দর্শককেও দেখাতে চাই। সামহাউ আমার টেস্টের সাথে ওই প্ল্যানটা হয়তো বা মেলে না, বা আমি হয়তো বা যে প্ল্যানটা হচ্ছে ওখানে আমার নিজের ইচ্ছাটা জাগে না, বা হয়তো বা অনেক সময় ম্যাক্সিমাম যেটা হয় খুব বাধা থাকে, এই শুটিং থাকে, না হলে আমি দেশের বাইরে থাকি, বা কিছু একটা থাকে, সামহাউ হয়ে ওঠে না। বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড, আমি সামনে সাফা, এরকম তো করতে সবাই চাই। ব্যস্ত থাকে, সবারই কাজ থাকে, বাট সামহাউ তুমি ম্যানেজ করতে পারো না কেন? আমি জানি না, তার মানে তুমি আই থিঙ্ক আই নিড আ ম্যানেজার হু উইল ম্যানেজ মি নাও। আমি আসলে আমি তোমার উপর একদমই- যারা ক্রাশ খায় তাদের অনেকেই কিন্তু ম্যানেজার হয়ে যেতে পারে। তারা কি অ্যাপ্লাই করবে আমার শো দেখে? না, আই থিঙ্ক আই নিড আ লাইক প্রপার ম্যানেজার। ক্রাশ খাওয়ার জন্য না, আই থিঙ্ক আমি আমার কমিটমেন্টটা ইজ ভেরি স্ট্রং। লাইক যেটাতে আমি কমিটেড থাকি, আমার কমিটমেন্টটা ওখানেই থাকে। এরপর একটা নতুন কাজে ঢুকে পড়লে ওটাকে আমি খুব বেশি একটা অ্যাটেনশন দিতে পারি না, বিকজ আমার কাছে মানে দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, বিকজ এখানে আমি আগে থেকে কমিটমেন্ট দিয়ে ফেলেছি। আই নিড টু ফুলফিল দিস ফার্স্ট, দেন আই ক্যান ডু Okay. সামথিং এলস। আচ্ছা, তোমার কি মনে হয় সবাই তোমাকে নিয়ে কি ভাবে? আচ্ছা, সবাই আমাকে নিয়ে কি ভাবে, আমি কিভাবে বলবো? তোমার কি মনে হয়? মানে হয় না যে আমি ভাবছি যে আমাকে হয়তো অনেকে মুডি ভাবতে পারে, কিংবা আমাকে অনেকে হয়তো ফানি ভাবতে পারে, কিংবা আমাকে হয়তো ভাবতে পারে তুমি যে আমাকে এই কি মেয়েটা। ভাবো? আমারটা তো তোমাকে প্রশ্ন তো করার জন্য সবার আজকে মাঝে তো podcast তুমিও না। আছো, তুমি আমাকে কি ভাবো বলো? আগে তুমি অ্যানসারটা আগে দিয়ে তুমি নাও, answer তারপর দাও। আমি দেব। তুমি বলো, তারপর প্রশ্নটা আমি আগে করেছি। ইউ ফার্স্ট। আমি তোমাকে ভাবি একটা সফিস্টিকেটেড ভালো মেয়ে উইথ সাম এরর্স। উইথ সাম এরর্স। রাইট। সাম এরর্স আর গুড, রাইট? অনেক লং টাইম ধরে এরর্স গুলো যদি তুমি লালন পালন করতে থাকো, সেটা ঠিক না। যেমন ওই যে তোমার ম্যানেজমেন্ট, Noted, sir. ওকে, ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি যে তোমার খারাপ, ওয়ার্স্ট আমার পিয়ার Right. তো বাজে জগৎ। তো সেটাই আমি এরর্স বলছি, এবং সেটাই আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমার ব্যাপারে বলা। এখন তুমি See, বলো এটাই- তোমার এটা এটা হয় কিভাবে, যে ধরো ওই যে দ্য শাইনেস, আসলে প্রথমে না, আমি তো কখনো চিন্তা করিনি আমি এখানে কাজ করব। আমি তো ছোটবেলায় টিভিতে বসে বসে প্রথম আলোর অ্যাওয়ার্ড শো দেখতাম। আচ্ছা, হ্যাঁ, দেন ধরো আমি ছোটবেলায় মানে 98-99 থেকে শুরু হয়েছে, যখন তোমার বয়স 5 বছর। এত দূরে যাচ্ছ কেন তুমি? আচ্ছা, মানে আচ্ছা। একটু যখন বুঝি হোয়াট ইজ অ্যাওয়ার্ড ও, আচ্ছা, প্রোগ্রাম, আচ্ছা। সো তখন দেখতাম। তারপর ধরো তোমার আমি টিভিতে আফসানা মিমি ম্যাম, তকির স্যার, বিপাশা হায়াত ম্যাম, মানে এদের সবাইকে দেখতাম। দেন
এদেরকে যখন আমি কখনো সামনে দেখতে পাবো তখন হতো কি, যখন আমি ওনাদেরকে কখনো সামনে দেখতাম আমি স্টাক হয়ে চুপ হয়ে যেতাম। আমি জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন, এরপরে কি কথা বলবো। মানে আমার ভেতর থেকে খুব বলতে ইচ্ছা করতো যে আমি বিগ ফ্যান, আমি আপনার এটা দেখেছি ওটা দেখেছি। তুমি বলতে পারতে না, আমি চুপ করে থাকতাম। তখন যদি তারা এটা ভেবে বসে যে মেয়েটা তো ভাব নিচ্ছে কেন, ভাবতে পারে এটা থেকে আমি আসি যে মানুষ হয়তো বা এই জায়গা থেকে আমাকে বলতে পারে, বাট আই এম ভেরি মানে ভেরি ভেরি শাই ইনসাইড। আমি জানি না কীভাবে কথা বলতে হয়, আবার অ্যাট দ্য সেম টাইম আই ক্যান্ট মেক কনভারসেশনস। সো ধরো কোথাও সেটা কি এখনো ধরো কিছু মানুষের সাথে আই ক্যান টক ফর অ্যান আওয়ার, আবার কিছু জায়গায় কেমন আছেন ভালো আছেন এরপর আমি আর কথা বলতে পারি না। ইটস আ প্রবলেম। সো দ্যাটস ওয়াই হয়তো বা আমার পিয়ার অর কোথাও যাওয়াটা, আমার অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়ার আগে আমার জ্বর আসে, আমার লিটারালি জ্বর আসে। অ্যাওয়ার্ড প্রোগ্রাম, কতগুলা স্টার, কত মানুষের সাথে দেখা হবে, হাম গোনা লাইক হাম গোনা বিহেভ, হাম গোনা টক, আমার লিটারালি জ্বর আসে, বিশ্বাস করো ভাইয়া। এই ক্লিপটা কিন্তু ভাইরাল হবে যে সাফা কবির এত বড় তারকা কি কথা বলে তার জ্বর চলে আসে অ্যাওয়ার্ড শোতে। আসলে আমি খুব নার্ভাস থাকি, আমি খুবই টেন্স থাকি। মানে সাফা, আমি তো শুনি যে সেলিব্রিটিরা কয়েক মাস আগে থেকে ড্রেস বানাতে থাকে, তারপর যখন অনুষ্ঠান হয় বিকেলবেলা অনুষ্ঠান হয় একদম সকাল থেকে তারা মেকআপ নিতে থাকে, মানে দে আর ভেরি মাচ এক্সাইটেড। আর তোমার জ্বর চলে আসে। হ্যাঁ এক্সাইটেড থাকে, এট দ্য সেম টাইম জ্বর আসে। আমার আসলে এত আমি হতাশ তোমাকে নিয়ে। কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। যেমন আমার ছোটোবেলা থেকে হতো এরকম, অনেক মানুষ দেখলে আমি ভয় পেয়ে যেতাম। আই স্টিল রিমেম্বার আমি যখন ইন্টারে কোচিং করতে হয়, সো কোচিং সেন্টারগুলো থাকে হচ্ছে তোমার ফার্ম গেটে কি যেন কোচিং সেন্টার ছিল, আই ফরগট দ্য নেম। তো ওমেগা আর অনেক কিছু। তো কোচিং সেন্টারে গাড়ি থেকে নামার পর থেকে মানে পুরো তো ক্লাসরুম পর্যন্ত আর গাড়ি যায় না, সো ওখান থেকে নামার পর থেকে আমি আম্মুকে অনেক শক্ত করে এরকম ধরে রাখতাম, হাত ধরে যেতাম, বিকজ অনেক মানুষ দেখলে আমি একটু ফ্রিক আউট করি। আমি ভাবছিলাম ওখানে কোনো অ্যাওয়ার্ড শো হচ্ছিল না। ও মাই গড। আর কে ওকে কি বলছেন আপনি? আচ্ছা এসকে কেমন বাসাতে, মানে সাফা কবির? আমি শাকিব খান জিজ্ঞেস করি না, তুমি এত সময় নিচ্ছিলে কেন? মানে আমি ভাবলাম যে কেমন বলতে কিরকম, মানে আমি কি কথা বলি বা কি করি এরকম কিছু কোশ্চেন না। ধরো তুমি মানুষের মাঝখানে তো ভয় পেয়ে যাও, কিন্তু একদম কাছের মানুষের সাথে। আই থিংক আই এম ভেরি ডিফারেন্ট উইথ মাই ফ্রেন্ডস। তুমি যদি বলো সিয়াম, তৌসিফ, টয়া, জোভান, ওদের সাথে আই এম কমপ্লিটলি আ ডিফারেন্ট পারসন। কি করো মানে তুমি কেমন আসলে? মজা করতে ভালো লাগে, গল্প করি, আমরা অনেক হাসাহাসি করি, একজন একজনকে পচাই। গসিপিং, my all friends are really bad with gossiping. তুমি? I am the only one who is interested. No one can give me the gossip. Oh my god. আমি তো সিয়ামকে বলে আই বল না কি হচ্ছে, give me some tea. সিয়াম is like ও কিছুই জানে না। অ্যাকচুয়ালি ট্রু, মানে আমাদের মধ্যে গসিপিং ব্যাপারটা হয় না অ্যাকচুয়ালি। আমরা যখন আচ্ছা তুমি যেহেতু একমাত্র গসিপ করতে পারো, এজন্য তো তোমাকে এসে জিজ্ঞেস করি গিভ মি সাম টি। না তুমি আমাকে বলো, এখন তুমি আমাকে বলবা আফটার দিস শো। আফটার দ্য শো আমি বলবো। তুমি তোমার পডকাস্টে লুকানোর চেষ্টা করো রোমান ভাইয়া, আফটার দ্য শো তো আমি বলবো, ডিউরিং দ্য শো তুমি বলবা যে এখন ইন্ডাস্ট্রির লেটেস্ট গসিপটা কি। তুমি আমাকে তো তাহলে গ্রিন রুমে যে আপডেটটা দাও, আমি এসে আবার পডকাস্টে বলছি। তুমি ডিউরিং দ্য শো বলো। I have no idea. আচ্ছা কেউ মনে এক্সাইটিং কিছু করছে না। সাফা কবির কিছু করছে? The problem is আমি ফেসবুকটা প্রপারলি ইউজ করি না, আমি শুধু পেজ ইউজ করি। 2019 এর পরে আমার তো ফেসবুক প্রোফাইল চলে গেছে, সো সব ফ্রেন্ডসরা ওখান থেকে চলে গেছে। এই কষ্টে আমি আর কোনো ফেসবুক প্রোফাইল ইউজ করলাম না। গসিপ জানার জন্য ফেসবুক, of course you need it, everything is on social media, so if you don't use বন্ধুদের আড্ডা আছে, পত্রিকায় গসিপিং পাওয়া যায়। আমি না জানতাম না। কেন বিনোদন পাতা, ওখানে তো আর্টিস্টের কাজ নিয়ে কথা হয়, গসিপিংও থাকে, যে সাফা কবির এবং অমুকের প্রেম। কার বলো না, কে আমার নিউ প্রেমিক? আচ্ছা আমি জানি। আমি জানি না, তুমি জানো, প্লিজ টেল মি, মেনশন দ্য নেম, জাতি তো জানতে চাই। মিস্টার কবির, এনিওয়ে। মিস্টার বিয়ের পরে কি ছেলে আমার নামের সাথে চলে আসবে? আহারে বেচারা। আচ্ছা সাফা, তোমার অনেক কথা শুনে আমার একটা বিষয় মনে হয়েছে যে তুমি কি অনেক ওভারথিংক করো? সাফা কবির কামস উইথ ওভারথিংকিং। হ্যাঁ। ওয়াই, মানে এটা কি ছোটবেলা থেকে নাকি উইদিন কোর্স অফ টাইম? লাইক ছোটবেলায় তো আর ওভার থিঙ্কিংই মানে বুঝতাম না, হয়তো বা বড় হতে হতে আই থিঙ্ক
I'm overthinker. আমি অনেক স্ট্রেস নেই. That's why I do lot of meditation. So yeah. হ্যাঁ, ওইটাই জানার চেষ্টা যে এটার জন্য কি কোনো কাউন্সেলিং, মেডিকেশন কিংবা মেডিটেশন তুমি করো? আমার কাছে মনে হয় মাথা থেকে আমি একটু বেশি পাকনা. মানে I know the problem and I know how to handle the problem. So I help myself. I do all the things like I do meditations and all that, and অনেক overthink করলে আমি জানি যেটা হবে মানে বলে না কান্না পেলে কিন্তু কেঁদে ফেলা উচিত. Then you will feel light. Right. তুমি ওভারথিঙ্ক করলে করতে থাকো অ্যাট দ্য পয়েন্ট পর্যন্ত করতে থাকো যখন তুমি টায়ার্ড না হও. যখন তুমি টায়ার্ড হয়ে যাবা দেন ইউ নিড টু নো হাউ টু কাম ইয়োরসেলফ. সো ইয়া. ওকে, তুমি কি কখনো জেলাস হও অন্য অ্যাক্ট্রেসদের নিয়ে যে ভালো কাজ করে ফেলছে, এই অ্যাওয়ার্ড পেয়ে ফেলছে? এই না, আই থিঙ্ক দ্যাটস নট ইন মি. নো, নেভার. আমি এত না. সত্যি কথা বলো, কারণ সত্যি কথা বললে তো তোমার সত্যি লাগে না. এখন কি করতে পারি ভাই সাহেব? জেলাসি ছাড়া কেউ থাকতে পারে না? কেন থাকতে পারে না? হোয়াইট জেলাসি মানে ওই কাজটা যে মানে তোমার ড্রেস দেখে আমার হোয়াইটের কথা মনে হলো, নতুন একটা ওয়ার্ড বানালাম, হোয়াইট জেলাসি. হ্যান্ডশেক করেন স্যার, জেলাসি নিশ্চয়. আচ্ছা, হয় না যে ওর ওই কাজটা দেখে মনে হলো আচ্ছা ও ওই ডিরেক্টরের সাথে কাজ করেছে, আমার ওই ডিরেক্টরের সাথে কাজ করতে হবে, কিংবা এরকম একটা কাজ করতে হবে. এটা তো একটা কাজ করা নিয়ে তো এটা তো জেলাসি না, এটা তো ইচ্ছা. যেমন আমি এই কাজটা করতে চাই. যেমন রিসেন্ট টাইমে আমার কাছে মনে হয়েছে যে একটা ফিল্ম খুবই পপুলার হলো বলিউডে, সাইয়ারা, and I really hope I wish এই মেটার জায়গায় আমি থাকতাম, আমার এরকম একটা সিনেমা বের হতো. সেরকম বাংলাদেশের কিছু বলো, সাইয়ারাকে কেন টানছো? না, জাস্ট এক্সাম্পল দিলাম. এক্সাম্পল বাংলাদেশের দাও, যে বাংলাদেশের কোন কাজটা দেখে তোমার মনে হয়েছে যে এখানে সবাই আমাকে হেট করুক এট দিস ইউর পড়ছো তুমি যে এরকম হিন্দিটাকেই বলছো. অফ কোর্স বাংলা অনেক কাজ বলতে পারি, হিন্দিটাকে আমি খারাপ বলছি না, সাইয়ারার গান আমিও শুনি, বাট বাংলাদেশের একটা এক্সাম্পল দাও আর কি. কোনটাকে এক্সাম্পল দেব? দেয়ার ইজ আ লট অফ. আমি যদি রিসেন্ট টাইমস এর কাজগুলো আমি তোমাকে বলে দেব. হ্যাঁ, ধরো তুফান, তাণ্ডব, উৎসব, আচ্ছা সিনেমার কথা বলছো তুমি. আচ্ছা, আমি যদি সিরিজের কথাও ধরি, মহানগর, তাকদীর, কারাগার, কাইজার, আই উইশ এই সবগুলোতে আমি ছোট ছোট করে পার্ট হতে পারতাম. ইউ সো ডিপ্লোম্যাটিক. মানে আমি যা বলছি সত্যিটা বললেও মিথ্যা লাগে, ঠিকটা বললেও ডিপ্লোম্যাটিক লাগে. ব্ল্যাক এন্ড হোয়াইট জেলাসি করে দিলা. What's wrong with you today? It's not coffee is good? সাফা, তুমি সবচেয়ে ভয় পাও কিসা? রাইট নাও RRK. RRK কে তুমি ভয় পাচ্ছ? তাই তো আমার মনে হচ্ছে RRK এর মধ্যে কোনো একটা কিছু একটা ভর করেছে, যাই বলছি তাই ভালো লাগছে না. What should I do right now? কারণ দর্শকও আমার সাথে একমত হবে, কারণ তুমি খুব এইভাবে ব্যাটিং করছো. I don't think so. See, সব কাজই একটা ভালো কাজ হলে সবারই মনে হতে পারে. আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু নেম এনি অফ স্পেসিফিক ওয়ার্ক, বাট যতই কাজ হয় আমার কাছে মনে হয় আমার কাজ আরো ভালো হতে পারে, বা আমি আরো অনেক ভালো কাজ করতে পারি. তোমার মনে হয় না যে তাণ্ডবে যদি আমি সাবিলার জায়গা থাকতে পারতাম, কিংবা জয়া আপার জায়গা থাকতে পারতাম, কিংবা উৎসবে যদি আমি অমুকের জায়গা থাকতে পারতাম, এরকম কিছু মনে হয় না? আমার মনে হয় যে এরকম একটা সিনেমা আমাকে নিয়ে হতে পারলে খুব ভালো হতো. ওদের জায়গায় আমি থাকতে, দে আর লাইক ভেরি অ্যামেজিং ইন দেয়ার ওয়ে, যারা যেসব জায়গায় যেসব ক্যারেক্টার করেছে. আমিও চাই আমার এরকম কাজ হোক. ওকে, আমি কাউকে রিপ্লেস করতে চাই না, বা আমিও জায়গা দেখতে চাই না. আমি চাই আমারও ভালো কাজ হোক. আমি সেটাই জানতে চেয়েছি. হ্যাঁ, তুমি আসলে বোঝো না. তুমি তো যদি জিলাপির মধ্যে এরকম পেঁচিয়ে ও আচ্ছা, আমি তো এটাই বলেছিলাম. আচ্ছা, আমাকে ছাড়া তুমি আর কিসে ভয় পাও? মানে প্রাণী? আমি তোমাকেও ভয় পাই না. না, প্রাণী, কিংবা হয় না যে আমরা অনেকে আগুন ভয় পাই, পানি ভয় পাই, কিংবা কেউ মানুষ ভয় পায়. স্নেক না? আমি খুব ভয় পাই. তোমার বন্ধু তো ওসিফ কি করেছে দেখেছো? দ্যাটস অ্যামেজিং পোস্টার. একবার দেখার পর আর দেখি নাই. শুধু পোস্টার না, ভিডিওতেও আমি দেখেছি. 6টা সত্যি সাপ. তুমি সবচেয়ে ভয়ঙ্কর কি করেছো অভিনয় করতে গিয়ে? ভয়ঙ্কর না, এরকম কোনো স্নেক নিয়ে কোনো অ্যাক্টিং করিনি. স্নেক না, কিংবা ভয়ঙ্কর, ধরো অনেক উপর থেকে লাফ দিয়েছো, কিংবা অনেক আগুনের মাঝখানে শুট করেছো. অ্যাক্টিং এর থ্রুতে আমার আসলে এগুলো করা হয় না. আই রিয়েলি হোপ বা উইশ হতো, বাট এমনি রিয়েল লাইফে করেছি. যেমন আমি প্যারাসেলিং, প্যারাগ্লাইডিং, স্কুবা ডাইভিং, এগুলো সবই করেছি. মানে তুমি অনেক অ্যাডভেঞ্চারাস. ইয়া হ্যাঁ. শুনে খুব ভালো লাগলো যে শান্ত শিষ্ট মেয়েটি আসলে সাহস করে। I want to explore life. আমার দেখতে খুব ভালো লাগে, and
এইসব অ্যাক্টিভিটিস করতেও ভালো লাগে। তুমি যখন স্কাই ডাইভিং করছিলে কি মনে হচ্ছে? স্কাই ডাইভিং করিনি, আমি প্যারাগ্লাইডিং করেছি। ওকে সো স্কাই ডাইভিং হচ্ছে অনেক উঁচু থেকে প্লেন থেকে সেটা তুমি করো না? নো, প্যারাগ্লাইডিং ইজ তুমি ওটা আমি করেছি হ্যাঁ, প্যারাগ্লাইডিং। একটা পাহাড় থেকে তুমি নেমে দৌড় দিয়ে নিজে নামতে হবে, তোমার একটা পাইলট থাকবে তোমার পেছনে, বাট ইউ নিড টু মানে রান এন্ড ইউ নিড টু জাম্প। এটা কোথায় করেছো? আর নেপালে। ওকে। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড আরেকটা ছিল হচ্ছে স্কুবা ডাইভিং, যেটা আমরা 3 দিন কোর্স করে দেন আমরা 12 ফিট নিচে হ্যাঁ 12 ফিট নিচে গিয়েছিলাম। আচ্ছা, তুমি অর্থনৈতিক ব্যাপার স্যাপার কেমন বুঝছো? জিরো নলেজ, এর জন্য আমার ব্যাংক ব্যালেন্সের অবস্থা খুব খারাপ। খুব খারাপ? মানে তুমি গরিবস? কেন হঠাৎ করে আমাদের, মানে এটা তো আমাদের জানতেই হয়। অনেকে জিজ্ঞেস করে না যে ঈদের সময় যে পাঞ্জাবির দাম কত, এটার দাম কত, সেরকম তুমি যেহেতু বিয়ে করো না, আমি বলতে পারছি না যে তোমার বিয়ের বাজেট কত। আমি শুধু জানতে চাই যে তুমি ফিনান্সটা কিরকম বোঝো? আগে একদম বুঝতাম না, আগে খুব লেফট অ্যান্ড রাইট খরচ করতাম। দেন আমার লাইফে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে চাঁদনি, শি ইজ মোর লাইক মাই সিস্টার, অ্যান্ড ও হচ্ছে খুবই ইয়াং বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট পাস করে, মানে শি ইজ না ডিফারেন্ট ওয়ে। সো একদিন আমাকে বলে, আই কি তোমার জীবনে খুব সব দিকে টাকা উড়াচ্ছ, যা ইচ্ছা তাই খাচ্ছ, যা ইচ্ছা তাই কিনতেছো, কী করতেছো? আমি আই ডোন্ট নো, আই এম জাস্ট লাইকিং ইট। আমার মন খারাপ হলে আমি শপিং করতে চলে যেতাম, মন খারাপ হলে এত বড় একটা কেক অর্ডার করে একা একা বসে বসে খেতাম। দেন শি ইজ লাইক, ডুড ইউ নিড টু ম্যানেজ দিস। আমি লাইক, ইউ ম্যানেজ? দেন ও আমাকে শিখিয়েছে লাইক এটা এভাবে করা উচিত। দেন ওর সাথে থেকে থেকে আমি আসলে অনেকটুকুই শিখেছি যে কীভাবে বাজেটিং করা উচিত, কোথায় কিছু ইনভেস্ট করা উচিত, বা কিভাবে জমানো উচিত, বেশি খরচ করা উচিত না জাস্ট বিকজ অফ মানি। সো ইয়া। তুমি কি জমাতে পারো? একটু একটু জমাতে শিখেছি, হ্যাঁ। ওয়াও, হ্যাঁ। বাহ। আর ইনভেস্ট করেছো কোথাও? ইনভেস্ট করেছি কিছু শেয়ারে থ্রু মাই ফ্রেন্ডস, দ্যাটস ইট, এতটুকুই আমার নলেজ। আচ্ছা, বিজনেস করছো কোনো? আই এম থিঙ্কিং অফ, বাট দেশের সিচুয়েশনটা স্টেবল না হওয়ার আগ পর্যন্ত আই ক্যান্ট টেক এনি স্টেপ, বাট ইনশাল্লাহ আমার একদিন ইচ্ছা আছে আমি আমার একটা নিজের বিজনেস দাঁড়া করাবো। কিরকম বিজনেস? আই রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং অ্যাবাউট, এটা শুনে খুবই কমন মনে হবে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং অ্যাবাউট ক্লোথস, বিকজ ছোটোবেলা থেকে আমি খুবই ফ্যাসিনেটেড অ্যাবাউট কাপড় চোপড়। আমার ছোটোবেলায় আমি বারবি ড্রেস বানাতাম, অ্যান্ড আফটার দ্যাট যখন আমি বড় হয়েছি তখনও আমার মনে আছে আমার দেখা যেত পহেলা বৈশাখের ড্রেসটা একটা কাপড় বানিয়ে নিয়ে আসতাম, ওই যে কমন সাদা আর লাল, বাট এটার মধ্যে আমার কিছু করতে হবে, কিছু হয়তো বা কিছু ড্রপস দিতে হবে, বা কিছু করি, বা কিছু ডলার্স, বা কিছু চুমকি, বা কিছু সুতা দিয়ে কিছু একটা মানে ইউনিক হতে হবে। সো যেটা হতো আমাদের ফ্যামিলিতে আমাদের কাজিনদের ড্রেস প্রায় একরকম হতো, সবার সাথে আমরা পয়লা বৈশাখ সেলিব্রেট করতাম। সো ওই কাপড়টা বানানো হওয়ার পর আমি আমার কাজে লেগে যেতাম, যেটাকে ইউনিক কীভাবে বানানো যায়, এটা ডিফারেন্ট কীভাবে হওয়া যায়। সো ওইখান থেকে আই এম রিয়েলি মানে কি বলবো, ইটস ওয়ান অফ মাই প্যাশন। I really want to do something about clothes, inshallah. ছেলেদের জন্য বানিও ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি বিএ শাইন স্কুলে পড়েছো? হ্যাঁ, বিএফ শাইন কলেজ। স্কুল কলেজ দুটো? ইয়া। আচ্ছা, তো তুমি তো শান্তশিষ্ট একটা মেয়ে, কিন্তু দুষ্টুমি তো সবাই কম বেশি করে। স্কুল কলেজে কোন দুষ্টুমিটা বেশি করতে? অনেক কিছুই করতাম। যেমন? আমার খিদা লাগতো, আমি ক্লাসরুমে বসে বসে অনেক সময় টিফিন ছাড়াও খেতাম, আর এটা ধরা খেতাম, আর তাই স্ট্যান্ড আপ, গেট আউট, এরকম হয়েছে আমার সাথে। সাফা কবিরের কি এখনো শুধু খিদাই লাগে? আই লাভ টু ইট, আই থিঙ্ক আমার দেখে কিন্তু কেউ বলবে না। আই থিঙ্ক আমি খুব ভালো ব্যালেন্স করতে পারি, বাট আই এম আ জেনুইন ফুডি, অ্যান্ড মাই উইশ ইজ যখন আমি হয়তো বা ক্যামেরার সামনে কাজ করব না, আমি যখন রিজাইন করব, আমি জানি না দিনটা কখনো দেখতে চাই না আমি, বাট যখন হবে আই জাস্ট ওয়ান্ট টু ইট, লাইক আই জাস্ট ওয়ান্ট টু ইট অ্যান্ড আই ওয়ান্ট টু গেট ফ্যাট। দ্যাটস মাই উইশ, বিকজ আই লাভ টু ইট ইয়ামি ফুডস। এটা না আসলে আমরা সবাই ভাবি যে ওই বয়সে গিয়ে এটা করবো, কিন্তু ওই বয়সটাই আসে না, এবং এক সময় হয়তো দেখা যায় যে আমাদের বয়স এমন জায়গায় পৌঁছে যায় তখন ডাক্তার অনেক বিধিনিষেধ অনেক কিছু বলে না, এটা নিজে নিজেও ফিল করা যায়। যেমন আমি আমার মেটাবলিজমের কথা বলি, আমি যখন আরো ছোট ছিলাম আমি একসাথে বসে এই যে 7 তেহারি আছে না ধানমন্ডিতে, আই লাভ দেয়ার তেহারি, আই লাভ ইট। আমি এক বসে দেখা যেত হাফ তো খেতামই, আরো কোয়ার্টার খেতে পারতাম সরষের তেল দিয়ে। হ্যাঁ,
সো বুঝতেছেন আপনি মানে হাফ অ্যান্ড কোয়ার্টার একটা তেহারি, দ্যাটস আ লট অফ তেহারি। আমি এটা খেতে আমার পারতাম, জন্য কিছুই না, যাই হোক। মাশাল্লাহ মাশাল্লাহ, বাট আমার জন্য অনেক বড় কিছু ছিল, সেটা খেয়ে ফেলতাম। এখন ওই কোয়ার্টার তেহারি খেয়ে মনে হয় ও মাই গড আই এম সো ফুল, বাট এর থেকে বেশি খাওয়া যাবে না। তুমি And, নীলক্ষেতের তেহারি খেয়েছো? হ্যাঁ, উফ কি যে মজা, খিদা লাগলো তো। তুমি আজকে এখানে কোথায় এসে আর কি বলছিলে, আমাদের তেহারি টেহারি কোথায়, হপ্তের শোতে একটা কফি দিয়ে রাখছেন তাও ঠান্ডা হয়ে গেল। না দর্শকদের সামনে তোমাকে খাওয়াবো, নজর লেগে যাবে না? আচ্ছা, ঠিক আছে। তোকে আমি পরে অবশ্যই খাবো, তুমি তো এখানে এসে শুধু পুরি দাও, তুমি কি তেহারি, বাকরখানি দাও, ও এরকম হ্যাঁ, বলছিলে আই আমাকে। লাভ ইট, আমার এসব খাবার খুব পছন্দ সত্যি। আই লাভ সিঙ্গারা, আই লাভ সিঙ্গারা উইথ আ কাঁচামরিচ অ্যান্ড পেঁয়াজ, আই লাভ ইট। আই লাভ ছোট ছোট ফুচকা, আই লাভ ওই বট দিয়ে পরাটা মোড়ানো, আই লাভ ইট। দেন আই লাভ রাস্তার পাশের ম্যাগি নুডলস, আই লাভ মোমোজ। আচ্ছা আই থিঙ্ক দিস শো ইজ নট থামো অ্যাবাউট, থামো থামো। আমি তোমার কাজের প্রসঙ্গে যাই। তোমার একযোগে জার্নি, অনেক সাকসেস, কিছু ব্যর্থতা, যেটা আমরা শুরুতেই বলছিলাম। চ্যালেঞ্জ কি ফেস করেছো তুমি? ডেফিনেটলি সব কাজে তো কিছু চ্যালেঞ্জ থাকে। অফকোর্স অনেক চ্যালেঞ্জ আছে। যেমন আমি যখন ফার্স্ট এখানে কাজ করা শুরু করি, আমাকে এরকম একটা কমেন্ট করা হয়েছিল যে এই ফর্সা একটা মেয়ে ন্যাকা ন্যাকা কথা বলে, কয়দিনই বা মিডিয়াতে থাকবে। সো ফর্সা একটা মেয়ে তো অনেকেই হয়, তুমি নাকা নাকা ভাবে কথা বলতে, এবং অনেকে ভাবে যে তোমার দিন দুনিয়া সম্পর্কে কোনো আইডিয়া নেই, তুমি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিলং করো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমিও শুনেছি। আর ইটস ওকে। সো এগুলো, তারপরে যেটা হতো যে কাজের ব্যাপারে যেটা আমার কাছে মনে হতো যে একটা টাইমে যখন আমি এয়ারটেলের টিভি সিরিজ করতাম, ফটোশ্যুটস করতাম, অ্যান্ড স্পেশালি অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর বের হওয়ার পর, তো একটা আমাদের মিডিয়াটাকে খুব খুব সুন্দরভাবে এই কাজটা ইন্সপায়ার করেছে। তারপর কিন্তু অনেক প্রচুর বন্ধুদের গল্প হয়েছে, কিছু হলে ফ্রেন্ডস ট্রিপের গল্প হতো, ফ্রেন্ডসদের গল্প হতো, অ্যান্ড সামহাও আমি ওখানে খুব কমন একটা কাস্ট থাকতাম যে ফ্রেন্ডসদের একটা গল্প সাফা কবিরকে নেই। সেটা কিন্তু এখনো হয়। হ্যাঁ, সো সাফা কবিরকে নিয়ে এরকম একটা কাস্টিং থাকতো, এই যে গুড বাজ, লাভ বাজ, ব্যাড বাজ। ইয়েস। সো এইগুলা না, ব্যাড বাজ ওগুলো তো হচ্ছে, গুড বাজ এগুলো তো একটা এক একজনের গল্প, বাট ফ্রেন্ড ঠিক আছে, বাট ওইটা ছিল যে একটা গ্রুপ অফ ফ্রেন্ডসের গল্প। ওকে। সো ওখান থেকে আমি খুব চাইতাম যে আমার একটা সিঙ্গেল নাটক হবে যেখানে আই উইল বি দ্য মেইন প্রোটাগনিস্ট, আমার সাথে একটা হিরো থাকবে। সো এই জার্নিটা ওয়াজ দ্য টাফেস্ট, যে ডিরেক্টরদেরকে বলে বলে বোঝানো যে জাস্ট গিভ মি ওয়ান চান্স, আমি পারবো, জাস্ট গিভ মি আ ফ্লোর ওয়ার আই ক্যান ট্রাই। যদি আমাকে কেউ ফ্লোরই না দেয়, আমি তো কোথায় ট্রাই করবো, রাইট? সো আই এম ভেরি ভেরি মাচ গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইমরাউল রাফাত ভাইয়া অ্যান্ড মাহবুব রশিদ বান্না ভাইয়া। ওনারা কিন্তু প্রথম দিকে আমাকে নিয়ে সিঙ্গেল নাটকগুলো করার একটা রিস্ক নিয়েছে, অ্যান্ড আফটার দ্যাট আমি খুব, আই এম রিয়েলি হ্যাপি যে একটা ধাপ আমার কাছে মনে হচ্ছে আমি পার হতে পেরেছি। তারপরে আরেকটা মানে একটা বাধা আসলো যে আই লুক ভেরি ইয়াং, আই লুক ভেরি বাচ্চা বাচ্চা। এটা আমি জানি না হাউ আম গোনা ডু দ্যাট। হয়তো বা আমি তখন ছিলাম, তখন আমি এরকম মানুষকে বাড়িয়ে বলতাম যে আমার বয়স 30, আমি বড়, আমাকে বড় ঠিক নাও, আমি ওয়াইফ ক্যারেক্টার করবো। সো আই থিঙ্ক এটা হচ্ছে কি আমাদের এখানকার সবারই একটা সামহাও মেন্টাল ব্যারিয়ার বলবো আমি, যে আমরা আসলে যেটা দেখি ওটার মধ্যেই আটকে থাকি, এটার বাইরে আসলে ভাবাটা তো আসলে একটু কষ্টকর, আউট অফ দ্য বক্স ভাবতে পারি না। তো ওখান থেকে আমার বের হয়ে হাউস ওয়াইফ ক্যারেক্টার বা প্রেমের গল্প, সিঙ্গেল বড় প্রজেক্ট করাটা স্টেপ বাই স্টেপ ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সো এখান থেকে বের হয়ে আবার যেটা হলো যে আচ্ছা ওকে তো আসলে গ্রামের মেয়ে লাগে না, বা ওকে নিয়ে একটা ক্যারেক্টার আমরা করতে পারবো না। সো এটাও আমার একটা অনেক বড় এখনও চ্যালেঞ্জ, যে আমাকে দেখতে মনে হয় বাঙালি লাগে না। বাট আই থিঙ্ক ওয়াই উই থিঙ্ক লাইক দিস, এখানে তো কস্টিউম আছে, মেকআপ আছে, ওয়াই উই নট টেকিং আ রিস্ক অ্যান্ড ওয়াই উই আর নট এক্সপেরিমেন্টাল ইট। বাইরের দেশে কি কাজগুলো হচ্ছে না? অফকোর্স হচ্ছে। এখন ঘরে তো আর আমি তো সাফা কবির এরকমই, আমি তো ঘরে একটা ওরকম একটা ক্যারেক্টার হয়ে বসে থাকতে পারবো না, বা আমি কি করবো, আমি এরকম নিজের ভিডিও বানিয়ে আই আপলোড টু দ্য সোশ্যাল মিডিয়া টু মানে মানুষকে দেখানোর জন্য। আই ক্যান ডু দ্যাট, মানে আই নিড সামবডি লাইক যে আপনাকে বিশ্বাস করে দ্যাট পারসন উইল টেক দ্য রিস্ক। এখানে আমি আমার একটা বন্ধুর এক্সাম্পল বলতে চাই। আই এম রিয়েলি রিয়েলি প্রাউড অফ সিয়াম আহমেদ ইন আ ওয়ে।
মানে মানে ও অনেক হার্ড ওয়ার্কিং একটা ছেলে। আমার কাছে মনে হচ্ছে সিয়ামের টাইমে একটা টাইমে ওর এতগুলো ফিল্ম বের হচ্ছে, কাজ হচ্ছে। একটা টাইমে মানুষকে আমি বলতে শুনতাম যে সিয়াম একটা টাইপ, ওকে অন্যরকম লাগে না, বা ও এরকম। আফটার জঙ্গলি, হ্যাঁ, তাণ্ডব। জঙ্গলি হওয়ার পর, তাণ্ডব হওয়ার পর, পিপল আর লাইক, ও মাই গড, সিয়াম আহমেদ ইজ অ্যামেজিং, হি ইজ অ্যামেজিং, Of course, of জাস্ট course. গিভ হিম দ্য প্রজেক্ট। কেউ তো ঘরে বসে থাকবে না বা ঘরে এভাবে হয়ে থাকবে না, এই প্রজেক্টটা আসতে হবে, করে দেখাতে হবে। সো ওই চান্সটা আমার কাছে মনে হয় আর্টিস্টদের পাওয়া উচিত। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে একটু অডিশন ডোরটা খুলে ভালো হতো। এখানে তো খুবই 1 2 3 4 5 কাস্ট হচ্ছে। Other than that, all the artists, they are not getting any chance. সো যদি একটা অডিশন খোলা হয় বা হয় এরকম কিছু একটা ফিল্মের আগে লাইক একটা অডিশন করা হলো, আর্টিস্টরা এসে অডিশন দিল, অডিশন আমি যাই না এখানে, আবার শুনেছি অডিশন দিব, Ego অফকোর্স অডিশন দিব, আমি 100 জায়গায় অডিশন দিব, বিকজ আই ওয়ান্ট দ্যাট চান্স অ্যান্ড দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট। এক্স্যাক্টলি, আমি শুনি হলিউড বলিউডে সেটাই হয়। হ্যাঁ, আমি যদি কখনো, আমি যদি ডিরেক্টর হতাম, আমি ওইভাবে ভাবতাম যে আমি আসলে অডিশন করেই তো দেখতে চাই, আমি হয়তো বা যেটা আমি খুঁজছি এটা আমি আরেকজনের মধ্যে পেতে পারি, ওয়াই নট গিভ ইট আ শট। সো এটা একটু খুললে আমার কাছে মনে হয় আমাদের আচ্ছা, আমরা challenges ইন্টারন্যাশনাল একটু কমে যেত। মিডিয়াতে অনেক শুনি যে অডিশনে হোক কিংবা আগে পরে, আমাদের বাংলাদেশেও শুনি যে কাস্টিং কাউচার বিষয়টা। তুমি কখনো ফেস করেছো? কেউ তোমাকে ইনডিসেন্ট প্রপোজাল কখনো দেয়নি? নো, আই ক্যান লাইক লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি ক্যান সে দ্যাট নো, আমি কখনোই দেখিনি, আমি কখনো শুনিও নি, এবং আমি কখনো এটাও পাইনি যে কেউ আমার সাথে ডিসরেসপেক্টফুলি কথা বলছে। নো। বাহ। তো এই চ্যালেঞ্জটা তুমি ফেস করোনি, কিন্তু তোমার শুরুতে আরেকটা চ্যালেঞ্জ ছিল। আমি যতদূর শুনেছি যে আন্টি এবং তোমার ফুপ্পি চেয়েছিল যে তুমি কাজ করো, এবং তুমি লাক্সে অংশ নিয়েছিলে, কিন্তু তারপরে তারাই চায়নি আর কি। তোমাকে অনেক ফাইট করতে হয়েছিল ফ্যামিলির সাথে। মানে লাক্সে তো তারাই নিয়ে গেছিলো আমাকে, সো আমি ইয়েস কাট পাওয়ার পরে আমার নেক্সট মর্নিং যাইনি, বিকজ আমি এমন একটা জায়গায় বড় হয়েছি, মানে আমি আম দ্য ওনলি চাইল্ড, আমি সবসময় মার হাত ধরে বা মার সাথে থাকা টাইপ অফ বাচ্চা। সো ওখান থেকে আমার বাসা কিন্তু খুবই কনজারভেটিভ, মানে সন্ধ্যা 7টা বা 6টার পরে বাসার বাইরে থাকা যাবে না, কোনো ফ্রেন্ড বাসায় আসা যাবে না, ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাওয়া যাবে না। সো সেখান থেকে 3 মাসের একটা ক্যাম্পিংয়ে চলে যাব, তাও আমার মা রাজি হয়েছিলেন একটু, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে থাকতে পারবো না, আমি যাইনি। সো তারপরে যেটা হয়, এরকম অ্যাট 18 হয় আমার লাইফে, দেন আমি অনেক কাজের কল পাওয়া স্টার্ট করি, তখন আমি জাস্ট ইউনিভার্সিটিতে ঢুকলাম। সো তখন আসলে ফ্যামিলিভাবে চাইনি যে পড়াশোনা হ্যাম্পার হবে, এখানে কাজ করো না, পড়াশোনা চাই মনোযোগ দিয়ে করো। বাট যেটা হয়, সব মিডল ক্লাস ফ্যামিলির একটা চিন্তা ভাবনা থাকে যে পড়াশোনা করে সামনে আগাতে হবে, আর কিছু না। সো ওই জায়গা থেকে পরে দে আর লাইক হাইলি নো, লাইক ইউ ক্যান ডু দিস, করো না। রাগ করতো, বলতো যে বড় হয়ে কী পরিচয় দিব, কি করবে, কি হবে, নায়ক নায়িকা, কি মডেল, এটা হলো কিছু, অন্য কিছু করো। বাট এটা আমার একটা জিনিস বলতে হয় যে আই অ্যাম সো সো থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু মাই প্যারেন্টস। মানে আমার কাছে মনে হয় যে আমার আমার বাবা মা যদি আমাকে সাপোর্ট না করতো, আমি কখনোই কিছু করতে পারতাম না, বিকজ বিং আ ওনলি চাইল্ড, দিস ইজ ভেরি, আই এম সরি। ইটস ওকে সাফা, জীবনের এটাই সত্যি মুহূর্ত। বাবা মার বিষয়ে কথা বলতে গেলে যে কোনো সন্তানেরই চোখ ভেজে যাবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক, তো সরি বলার কিছু নেই। হুমায়ুন কবির সবুজ, শ্রদ্ধেয় তোমার বাবা, এবং শ্রদ্ধেয় জেসমিন কবির তোমার মা, তাদের উদ্দেশ্যে আমাদের সালাম। তারা একটা সন্তানের স্বপ্নকে সমর্থন দিয়েছিল। হ্যাঁ, এটাই আমি অনেক জায়গায় বলেছি, আই এম সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দেম, যে বিং আ অনলি চাইল্ড ওরা অনেক কিছুই করতে পারতো, বলতে পারতো যে ইউ নিড টু বি আ ডক্টর, অর ইউ নিড টু বি আ ইঞ্জিনিয়ার, অর ইউ নিড টু ডু সামথিং যেটা আমরা চাই। ওরা কখনোই এটা আমার সাথে করেনি। আমার বাবা অলওয়েজ লাইক, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট বি সেফ, ডু হোয়াট এভার, মানে ইফ ইউ নিড এনি হেল্প আই উইল হেল্প ইউ, তোমার যেটা ইচ্ছা তুমি করো, আমার যতটুকু পারার আমি তোমাকে সাহায্য করবো। সো এই ফ্রিডমটা দেওয়া,
ইটস সামথিং এলস। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার মাকে এরকম অনেক কথা শুনতে হয়েছে যে আপনার মেয়ে কী করে ভাবি, ও কোথায় পড়ছে, কোথায় চাকরি করছে বা কি করবে। সো অনেক সময় আম্মু, তখন তো আসলে আমি যখন কাজ করা শুরু করি তখন তো শুধু ইউনিভার্সিটিতে পড়তাম, লাইক তত এত কাজ বের হতো না, এত কেউ হয়তো বা টিভি আমাকে দেখা যেত না, আম্মু বলতে পারতো না। এখন যখন মানুষজন এসে আম্মুকে বলে যে ওর এই নাটকটা দেখি খুব ভালো লাগে, বা ওকে এখানে দেখেছি এটা খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমার বাবা তো জার্মানিতে থাকে, সো বাহিরে যেটা হয় বাংলা কমিউনিটিতে ওরা নাটক দেখতে খুব পছন্দ করে। সো জায়গা থেকে বাবাকে যখন বলে যে আপনার মেয়ের এটা দেখেছি, সো বাবা ফিল রিয়েলি রিয়েলি গুড। অ্যান্ড বাহ, এটাই, এর জন্য আমি বলি যে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু মাই প্যারেন্টস। দে আর সুপার কুল, দে আর সুপার নাইস। ইনফ্যাক্ট এই যে এত বড় হয়ে গেছি, এই যে সব দেশবাসী বা অনেক আত্মীয় স্বজনরা ওই কোয়েশ্চেনটা করে যে বিয়ে করছো না কেন, মাই প্যারেন্টস আর লাইক ওর যেদিন ইচ্ছা ও সেদিন করবে। সাবাস। সো আই থিঙ্ক এই সাপোর্টটা আই ডোন্ট নো আমি ডিজার্ভ করি কিনা, বাট আই উইল অলওয়েজ ট্রাই টু মেক দেম হ্যাপি। সো এর জন্য যখন আমার ব্যাপারে এসব উল্টাপাল্টা নিউজ বের হয়, আই ফিল সো স্যাড। আই ফিল লাইক স্যাড ফর দেম। they don't deserve this. Exactly. And I am not a part of this. Like আমরা সত্যটা না জেনে খুব ইজিলি একটা মানুষের ব্যাপারে অনেক কিছু বলে ফেলি। আই থিঙ্ক এটা ভাবা উচিত, বিকজ তার এবং তার ফ্যামিলিতে এটা কিভাবে ইম্প্যাক্ট পড়তে পারে। আমি একটু আন্টি এবং আঙ্কেলকে বলতে চাই যে আপনারা যে আপনাদের মেয়েকে এভাবে সমর্থন দিয়েছিলেন তার স্বপ্নটিকে সত্যি করবার জন্য, এবং দেখেন আজকে আমাদের সাথে পডকাস্টে বসে আছে, দেশের হাজারো হাজারো লাখো লাখো মানুষ থেকে শুনছে, দেখছে, এবং আপনি একজন সফল অভিনেত্রীকে জন্ম দিয়েছেন আপনারা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ইউর ওয়ার্ডস মিনস আ লট। থ্যাংক ইউ। সাফা, এবার বরিশালে চলে যাই, চলো। চলেন। গৌর নদীতে হ্যাঁ যেখানে গেলে একজন সাফা কবি শান্তি খুঁজে পায় আর কি। হ্যাঁ, তুমি কিছুদিন আগে ওখানে শুটিং করে এলে? আমি শুটিং করেছিলাম। আচ্ছা, বরিশালে কোন কোন খাবার কিংবা কোন কোন জায়গা তোমার প্রিয়? আমার ভারো কাছে একটা গ্রাম আছে, ওই গ্রামটা খুব পছন্দ, খুবই পছন্দ। এটা ছাড়া আমার পেয়ারা বাগান, গুঠিয়ার মসজিদ, গুঠিয়ার সন্দেশ, গৌনদীর মাহিলারা আমার বাড়ি। সো মাহিলারার গরম গরম মিষ্টি উইথ পরাটা, এগুলো খুব পছন্দ। এছাড়া নারিকেল তো আছে, আমার কাছে মনে হয় আমি একটা জেনুইন বরিশাল্লা, মানে আমি সব কিছুতে নারিকেল খাই। আই লাভ ইট। হ্যাঁ, বরিশাল্লা ভাষা একটু কথা বলো তো শুনি, যে এত এটা মিষ্টি আমার- ভাষার সাফা কবির বরিশাল্লা ভাষা কিভাবে কথা বলে? এটা আমার লেগেন্স। না একটু শুনি না, একটু ভুলভাল হোক না। হ্যাঁ মনু, তুমি যে এত কথা কইতাছো, বেশি কথা কইও না, বুঝছো? শেষ। আর একটু টানো না। আমি আর পারবো না, সরি। তুমি যেটা বললে ওটা আমিও বলতে পারি, তাই নাকি? মানে এটা তো কমন আর কি। বরিশালা Anyway. ভাষা কি খুব আনকমন নাকি? এত বরিশালা ভাষার সাথে কিন্তু অন্য সব দেশ, সব জায়গার ভাষা একটু একটু মিলেই যায়। ওকে। স্পেশালি ধরো তোমার মফস্বল বলো, মিলেই যায়। হুম। তো বরিশালের মানুষদের কিছু স্বভাব থাকে না, মানে এক এক ডিস্ট্রিক্টের এক এক মানুষদের কিছু ট্রেডস তো কমন থাকে আর কি। বরিশালের একরকম, নোয়াখালীর একরকম, কুমিল্লার একরকম, এরকম বিভিন্ন জেলারে থাকে। তো বরিশালের মানুষদের কোন স্বভাব তোমার ভেতরে আছে? আমরা অনেক আন্তরিক, ওকে। আমরা খেতে খুব ভালোবাসি, হুম। তেমনটি আমরা খাওয়াতেও খুব ভালোবাসি, আমরা আপ্যায়ন করতে খুবই ভালোবাসি, এবং আমরা মানুষকে ভালোবাসতে খুব ভালোবাসি। তুমি যেই পয়েন্টগুলো বললা এটা সব জেলার মানুষই বলবে। এক্সকিউজ মি, কি তুমি কুমিল্লার মানুষ কি খাওয়াতে পছন্দ করো, রাখতে Of পছন্দ course, করো? of course, of কোথায় course, কোথায়? of আমরা তো course. কখনো শুনলাম এখন না। কিন্তু ঝগড়াঝাটি এখন তো শুরু হয়েছে। শোনো, বরিশালের এটা একটা প্রথা, আমরা খেতে ভালোবাসি, মানুষকে খাওয়াতে ভালোবাসি। হ্যাঁ, সেটা আমরা কুমিল্লার মানুষ। কোথায়? এনিওয়ে, আমি তোমার সাথে এখন ঝগড়া করতে চাই না। আমি শুধু জানতে চাই সেই লাখ টাকার প্রশ্ন, তোমার এই যে বন্ধুদের নাম বললে না, সিয়াম, তৌসিফ, কিংবা জোভান, কিংবা টয়া, কিংবা শাওন, সবাই তো বিয়ে করে ফেলেছে, তুমি কেন এখনো সিঙ্গেল? তুমি কি কোনো ছ্যাকটা খেয়েছো কিংবা কোনো হার্ট ব্রোকেন আছো নাকি? মানে আমি সিঙ্গেল তো কি হয়েছে? আমি ভাবছিলাম তুমি বলবা যে আমি সিঙ্গেল, তোমাকে কে বলেছে আমি সিঙ্গেল না? না, আই এম সিঙ্গেল, ইটস ওকে। Okay. বাট আমি সিঙ্গেল থাকাতে মানুষের এত বদরেশন কেন আমি এটা বুঝি না।
It's my personal life. সাফা I can তোমার ফ্রেন্ড live- তৌসিফ এই বন্ধু So- দিবসে এক ইন্টারভিউতে বলেছে যে সাফাকে আমি একটাই প্রশ্ন করতে চাই, কে, বিয়ে তৌসিফ করবি বলছে? কবে? ওকে তৌসিফ। আনো তো চটকানি মারবো ওকে আমি। না, মানে আমার তোমার মনে হয় ফ্রেন্ড না তোমার ভালো আমার- চাইতে পারবে না? আমার বন্ধু এরকম কথাবার্তা বলার কথা না। এনিওয়ে আমার মনে হয় এটা কোথাও ভুল ধারণা হচ্ছে। মানে তুমি কি চিরকুমারী থাকতে চাও? Why not? If I want to be like that. মানে চাও সত্যি? I don't know. যদি এটা হয় হবে, যদি না ছেড়ে হয় হবে না। কাশো করতে চাও বিয়ে না করতে চাও না? বিয়ে করতে চাই। আচ্ছা সো এখন হচ্ছে না, সো এখন আমি সিঙ্গেল। আমি পরবর্তীতে বিয়ে করতে চাবো কিনা বা আমি কুমারী থাকতে চাবো কিনা আমি এটা তো তোমার বয়স পরের জিজ্ঞেস কথা। করছি না, কারণ গুগলে আছে সেটা। মেয়েদের গুগলও ভুল আছে, মেয়েদের বয়স অ্যান্ড ওয়েট কখনো জিজ্ঞেস করতে হয় না। আচ্ছা তো তোমার তো বিয়ের বয়স হয়েছে। কে বলেছে? আমি Google বললাম বলেছে। হয়নি। গুগল মামা বলেছে। গুগল মামাকে মার দিব আমি, বেশি কথা বলো না। আচ্ছা। ওয়েল আই থিঙ্ক ভাইয়া, সরি আমি একটু জোক করছি তো। না না ইটস ফাইন। বিয়ে করতে চাই, অফ কোর্স আই ওয়ান্ট টু মেক এ ফ্যামিলি জাস্ট লাইক মাই প্যারেন্টস, বাট কবে হবে কি হবে আই থিঙ্ক এটাতে এত আমি প্রেশার দিতে চাই না। খুবই ডিপ্লোম্যাটিক লাগতে পারে তোমার কাছে এখন শুনলে, আল্লাহ যখন চাবেন তখন হবে, বাট আমার তোমার কাছে মনে ম্যাক্সিমাম হয় কথাই সেটা ডিপ্লোম্যাটিক। ও বাবা, তুমি তো খুব এমনি কথা বলছো তো না। সো জিনিসটা হচ্ছে যেটা হবে যেদিন হবে, আমি এটা নিয়ে এত প্রেশার নিচ্ছি না। আই রিয়েলি হোপ দেশবাসী এবং সোসাইটির আন্টি আঙ্কেলরাও প্রেশার না নিক, খুব ভালো হবে তাহলে আমার জন্য। না অবশ্যই না। বিকজ আমার প্যারেন্টসরা হয়তো এত প্রেশার নিচ্ছে না। সো আই থিঙ্ক সবাই একটু পিসফুল লাইফ কাটাই না। অ্যান্ড আমি সিঙ্গেল থাকাতে আমার মনে হয় কারো বদারেশন হওয়া উচিত, বাট সাম পোস্ট রিয়েলি বদার্স মি। মানে আমি যখন কিরকম? সোশ্যাল মিডিয়াতে ইন আ নেগেটিভ ওয়ে, হাউ লাইক আমি কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের বিয়েতে গেলাম অ্যান্ড সামবাডি জাস্ট এটা নিয়ে একটা মিম বানিয়ে ফেললো যে সিঙ্গেল মেয়েরা বিয়েতে যেতে পারবে না। কেন ভাই, সিঙ্গেল মেয়েরা বিয়েতে যেতে পারবে না কেন? আরেকটা ছবি ভাইরাল হয়েছিল, হ্যাঁ। তোমাদের পুরো ফ্রেন্ড সার্কেল হ্যাঁ, সবাই হ্যাঁ, কাপল হ্যাঁ। কাপল কাপল হ্যাঁ, দাঁড়িয়ে হ্যাঁ। আছে, তুমি মাঝখানে একা। আহারে আহারে, স্যাড। আই ক্যান ফিল আদার্স টু। আমাকে এরকম অনেকেই লিখেছিল, এটা আমি, এটাই সাফা কাবের আমি। গাইজ লেটস মেক আ গ্রুপ, লেটস মেক আ টিম, আমরা সবাই মিলে বাকিদেরকে বুলি করব। আচ্ছা তুমি কি কোনো বাই এনি চান্স ছেলেদেরকে হেট করো? মানে তোমার কি বাই এনি চান্স কোনো ভয় কাজ করা যে একটা পুরুষের সাথে তোমার একটা ওয়াশরুম শেয়ার করতে হবে, কিংবা হয় না যে অনেক মেয়ে কিংবা অনেক ছেলেও বিয়ে করতে চায় না এইসব কারণে, যে আমার বেড শেয়ার করতে হবে, ওয়াশরুম শেয়ার করতে হবে, একটু ওসিডির কিছু ইস্যু আছে অনেকে। ওসিডি আমার আছে, বাট এরকম কোনো ওসিডির ক্রাইটেরিয়া কোন নেই। লেভেলে আছো তুমি? আই লাইক টু লিভ নিট অ্যান্ড ক্লিন, দ্যাটস ইট। সেটা তো সবাই। এতটুকুই, মানে এত ওরকম না যে আমার গ্লাস 14 বার মুছতে হবে, প্লেট 14 বার মুছতে হবে। ভাই আমি একটা আর্টিস্ট, আমি 5 স্টারেও খাই, আমি ড্রেনের পাশে বসেও খাই। সো আই থিঙ্ক আই এম কমফোর্টেবল উইথ এনি অ্যান্ড এভরিথিং রাইট নাও। সো বাট বাসায় থাকলে আমি চেষ্টা করি যে আমার বাসাটা নিট অ্যান্ড ক্লিন থাকবে, আমার কাপড় নিট অ্যান্ড ক্লিন থাকবে। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ ম্যারেজ না, যে শেয়ারিং আ রুম টুগেদার, শেয়ারিং আ course, of course. ওয়াশরুম টুগেদার। Why not? সো আচ্ছা তুমি তোমার বর হিসেবে কিরকম ছেলে চাও? আমার এরকম কোনো ক্রাইটেরিয়া নেই, যাকে ভালো লাগবে হলেই হলো। লুকটা কার মতো হবে? একটা ভালো মানুষ হলে হবে, লুক ডাজন্ট ম্যাটার ফর মি। ইয়া, লুক ডাজন্ট ম্যাটার। ক্যামেরার সামনে বলছো, ক্যামেরার পেছনে তোমাকে গ্রিন রুমে বলবো নি, সেম রিপিটেশন। ভালো মানুষের সংজ্ঞা বলো, ভালো মানুষকে কি হতে হবে, মানে কি? ভালো মানুষ যখন তোমার আশেপাশে থাকবে ইউ উইল ফিল ইট। এটা সংজ্ঞা দিয়ে বুঝিয়ে তুমি বলতে পারবে না, রাইট? যখন তোমার একটা মানুষের সাথে মিশবে, যখন তোমার ওর একটা ভালো কিছু তোমার ভালো লাগবে বা মনে থাকবে, দ্যাটস দ্য ডেফিনেশন অফ আ ভালো মানুষ, রাইট? বিয়ে নিয়ে তোমার কোনো ডিটেল প্ল্যান আছে যে ডেস্টিনেশন ওয়েডিং হবে, কিংবা আমি এরকম সাজবো, এরকম 7 দিন ব্যাপী অনুষ্ঠান হবে? ওরে বাবা, ঈদ নাকি? না এরকম কিছু বলো, নেই। বলে আই ফেলো। ওয়ান্ট টু, হয়তো বা বিয়ে করলে আমি কি পরবো আমি কখনো চিন্তা করিনি। ভেরি মিনিমালিস্টিক হবে হয়তো বা। আই ওয়ান্ট অল মাই ক্লোজ পিপল, মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, দ্যাটস ইট। কোন সেলিব্রিটির আউটলুকটা তোমার ভালো লেগেছে, মানে ওয়েডিং অ্যাটায়ার? ওয়েডিং এ সবাইকেই সুন্দর লাগে, এটা আল্লাহ সাফা, আমি হতাশ তো ওখানে।
সি একটা মেয়ে তার বিয়েতে সুন্দর করে সেজেছে, এটাও আমি আবার যাচাই বাছাই করার আই এম নোবডি। আমি জানি বিয়েতে সবাইকে সুন্দর লাগে, তারপর আমি একটা নাম থাকে না যে আমার, তুমি অ্যাটলিস্ট বিদেশে যাও, দীপিকা, আনুষ্কা, সোনম, কারিনা কিংবা প্রিয়াঙ্কা, কত অ্যাক্ট্রেসই তো আছে। অল আর বিউটিফুল, আল্লাহ, জাস্ট লাইক ইউ রোমান ভাইয়া, ইউর ব্লিঙ্কিং আইস লাইক আ ডল। বলো, মিডিয়াতে যে 12 বছরে তুমি কয়টা প্রেম করেছো? একটাও না। আমি জানি উত্তরটাই আসবে। ইয়েস। আচ্ছা, ধরে নিলাম এটা সত্যি, কেন? মানে হয় না যে সব আস্ক বয়েজ, ওরা কেন আমাকে ইমপ্রেস করতে পারছে না? Why you নাকি asking me? উল্টা, তারা তোমাকে পছন্দ করতে পারে না, তোমার সেই নাই? I think I'm very boring. বোরিং? Yeah, I think I'm very very boring. আমি ঈদের সময় দেখি যে সিয়ামের একটা ছবি রিলিজ হলো, তোমরা হই 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 করতে করতে তোমরা দেখতে গেলে, কিংবা তার আগে বিভিন্ন জায়গায় তোমরা। এটা এখন আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা রিচুয়াল হয়ে গেছে যে ঈদে আমার বাসায় খাওয়া দাওয়া হবে, সিয়ামের সিনেমা দেখা হবে, আর ঈদিন টয়ের বাসায় দাওয়াত থাকবে, মানে ইট বিকাম আ একবার তোমরা রিচুয়াল। দেশের বাইরে গেলে না সবাই মিলে? হ্যাঁ, এটা অনেকদিন থেকে প্ল্যান করা হচ্ছিল, ওই দিনই আমরা বলছিলাম, বাট জানি না কবে হবে। আচ্ছা, তারা তোমাকে চিয়ার আপ করে না, ধরো তোমার ভালো কাজ হলে কিংবা আরো ভালো কাজ করার জন্য? All the time. I think my friends are my biggest strength, because actually ওদের সামনে তো একটু ওপেন আপ হতে পারি, so they always saw my like ups and downs. So এখনো মনে আছে যেমন সবার প্রথমে ফ্রেন্ডশিপটা হয় হচ্ছে টয়ের সাথে, সুপার গার্লস করতে চেয়ে। সো ওখান থেকে উই বিকাম ভেরি ক্লোজ। সো তখন অনেক কিছুতে আমি মন খারাপ করতাম, এই যে কাজ টাজ আরও অনেক কিছু, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, মানে আই থিঙ্ক টয়ের সাথে যখন আমার ফ্রেন্ডশিপ হয় তখন আমি আমার অনেক বাজে একটা সময় দিয়ে যাচ্ছিলাম, বিকজ অনেক কিছু বুঝে উঠতে পারছিলাম না, অনেক কিছু হচ্ছিল ম্যানেজ করতে পারছিলাম না। সো ওই টাইমটাতে ও আমাকে খুব অ্যাডভাইস করেছে, অ্যান্ড থাকে না কিছু মানুষ জাস্ট বি দেয়ার। সো এটা ছিল অনেক বড় একটা মেন্টাল সাপোর্ট। অ্যান্ড আফটার দ্যাট তৌসিফের সাথে ফ্রেন্ডশিপ হয়। তৌসিফ ইজ ওয়ান অফ মাই দ্যাট ফ্রেন্ড যাকে যার প্রতি আমি আসলে অলওয়েজ অ্যান্ড ফর এভার গ্রেটফুল, বিকজ আমার কাজের ক্ষেত্রে হি ওয়াজ লাইক আ মানে কী বলবো, একটা খুঁটির মতো যাকে ধরে আমি আসলে আগলেছিলাম। অ্যান্ড ও অলওয়েজ আমাকে একটা শ্যাডোর মতো করে মানে ছায়া দিয়েছিল আমার কাছে মনে হয়, বিকজ যখন যেরকম একটা নিউজ বের হয়, অ্যান্ড আমার সাথে আমার মনে আছে আমার সিনিয়র আর্টিস্টরা কাজ ক্যান্সেল করে দিচ্ছিলো যে দে ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি, কন্ট্রোভার্সি হবে। সো তৌসিফ ওয়াজ ওয়ান অফ দেম যে বলেছিল যে আই উইল ওয়ার্ক উইথ সাফা। So I think, yeah, he's that one of that friend. So after that, Jovan অনেক হেল্প করতো, এটা কর ওটা কর, সিয়াম all the time. So I think আমার এই ফ্রেন্ডগুলো খুবই সুন্দর, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আর কাঁদবো না প্লিজ। ফ্যামিলি ফ্রেন্ডস যারা রিয়েল পারসন, তাদের নিয়ে বলতে গেলে তোমার চোখে পানি আসতেই পারে, সেটা আমাদের সবারই আসে, এবং দর্শক যারা দেখছে তারাও ফিল করছে, কারণ সবার জীবনে বন্ধু থাকে, সত্যিকারের বন্ধু থাকে। হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয় যে এখানে কাজ করে আসলে আমি এমন কিছু বন্ধু পেয়েছি, মানে দে মিনস আ লট, অ্যান্ড দে আর মোর দেন ফ্যামিলি। সো অনেকে বলে যে মিডিয়ার মানুষ বন্ধু হয় না, এটা হয় না সেটা হয় না, আই জাস্ট কান্ট কানেক্ট উইথ দিস ওয়ার্ডস। আই রিয়েলি হোপ সবার লাইফে এরকম ভালো বন্ধু আসুক, বিকজ আই থিঙ্ক ভালো বন্ধু থাকলে লাইফে অনেক ভালো থাকা যায়। সো এই মানুষগুলো আসলে আমাকে অনেকভাবে সাপোর্ট করেছে। অ্যান্ড এটা তো মিডিয়ার মানুষদেরকে বললাম, মিডিয়ার বাইরে আমার অনেক ফ্রেন্ডস আছে। তারা কোথাকার ফ্রেন্ড? তারা স্কুল অ্যান্ড কমন ফ্রেন্ডস। সো আমার একটা ফ্রেন্ড আছে তানভিনা রায়ান, ও আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমার অলমোস্ট 24 বছর ফ্রেন্ডশিপ। 24? আমার সব ফ্রেন্ড আমার মনে হয় ম্যাক্সিমাম ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ডশিপ 10 years প্লাস, তার থেকে না। সো আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়, যেমন তানভিন আমার অনেক ছোটোবেলার ফ্রেন্ড, দেন বাটারফ্লাই বাই শাগুফতা আছে, শাগুফতা অলমোস্ট আমার 20 বছরের বন্ধু। ও শি ইজ আ ফ্যাশন ডিজাইনার, ওখানে একটা লাইন আছে। দেন আরও আমার একটা গার্লস গ্রুপ আছে,
দেন আমার মিডিয়াতে আরও বড় ভাই বোন যারা বড় ভাই বোন বিকাম ফ্রেন্ডস এরাও আছে। সো আই থিঙ্ক আই এম ওয়ান অফ দোজ ব্লেসড পারসন, মানে যার অনেক ভালো ভালো বন্ধু লাইফে, ভালো ভালো মানুষ লাইফে, অ্যান্ড আই লাভ দেম, দে লাভ মি। আচ্ছা, তোমার আরেকটা গ্রুপ ছিল সানাম। সানাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানাম ছিল। সেটা ভেঙে গেল কেন? ভেঙে যায়নি, ইট জাস্ট সানামের সা তুমি, না হচ্ছে নাবিলা, হ্যাঁ এম হচ্ছে মারিয়ানুর। হ্যাঁ, ভেঙে যায়নি, জাস্ট আই থিঙ্ক একটু দূরত্ব হয়ে গেছে। যেমন মারিয়াপু তো দেশে থাকি না, নাবিল আপু তো এখন বিজি উইথ বেবি, অ্যান্ড সো ডেফিনেটলি যখন একটা বেবি হয়ে যায় তখন রেসপন্সিবিলিটিস বেড়ে যায়, টাইমটা ছোট হয়ে আসে, হ্যাং আউট করার টাইমটা হয় না। বাট আমার অনেক দিন পর পর নাবিল আপুর সাথে স্টিল দেখা হয়, সো তখন আবার আমরা পুরোনো কথাগুলো মনে করতে থাকি। হ্যাঁ, এবার আরেকটা বার্নিং ইস্যু নিয়ে কথা বলি। মানে হয় না, ডিজিটাল যুগের তো কিছু সুফল আছে, আবার কুফলও আছে। এআই নিয়ে যেমন আমরা অনেক কাজ সহজ করে করতে পারি, আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে, আবার সেলিব্রিটিরা কিন্তু এআই এর জন্য এখন রীতিমতো ভয় পাচ্ছে। যেমন কিছুদিন আগে মেহজাবিন দেখলাম একটা বড় পোস্ট দিয়েছে এবং সবার আতঙ্ক হয়ে গেছে এআই। তুমি বিষয়টাকে কিভাবে দেখো? অফকোর্স, মানে আই থিঙ্ক টেকনোলজি খুব সুন্দর যদি এটাকে খুব রাইট ওয়েতে ইউজ করা হয়। যখন এটাকে রং ইউতে ইউজ করা হয়, এটার থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না। সো অফকোর্স আই থিঙ্ক পিপল শুডেন্ট ডু দিস, মানে দিস ইজ গ্রস, অ্যান্ড এটা নিয়ে তো আমরা অলওয়েজ অনেক আতঙ্কে থাকি, অ্যান্ড আই রিয়েলি হোপ যারা এগুলো করে, প্লিজ ডোন্ট ডু দিস। এবার একটু সিনেমা নিয়ে কথা বলি। এত বছর হয়ে গেল, 12 বছর তুমি টেলিভিশনে কাজ করছো, এখনো সিনেমা হলো না কেন তোমার? কেন হলো না আমি জানি না আসলে। আই এম রেডি টু ডু ফিল্ম অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, বাট হয়তো বা আমার কাছে এমন কোনো সিনেমা আসছে না যেটা আমার শুনেই মনে হচ্ছে যেটা আমি করতে চাই। সো দ্যাটস আমার মনে হয় তুমি যে ওভারথিংক করো সেটার জন্য হয়তো হয়নি। পসিবল। কারণ তোমার সাথে একবার যখন কথা হয়েছিল তুমি ভাবছিলে যে আচ্ছা আমি যদি একটা ছবি করি, সেটা যদি হিট হয়ে যায়, তারপর যদি আবার অফার না আসে, তারপর যদি আবার কাজ করতে হয়, বসে থাকতে হয়, এরকম ওভারথিংক করতে করতে তোমার হচ্ছে না। রেলগাড়ি ছুটে গেছে না? ছুটে যায়নি, এখনো হয়তো সামনে তোমার জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাট তুমি হলো এসকে, আরেক এসকে, মানে আমাদের মেগাস্টার শাকিব খান, তার কোনো সিনেমার জন্য তুমি কখনো অফার পাওনি? আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, ইনশাআল্লাহ হয়তো বা একদিন হবে। আমার প্রশ্নটি পাওনি, ভবিষ্যতের কথা তো আমি জিজ্ঞেস করিনি। আই ডোন্ট নো, না তো। মানে এতদিনে তুমি তাহলে তো আমাকে তাহলে সিনেমায় দেখাই যেত। মানে শাকিব খানের যে কোনো ছবিতে অফার পেলে তুমি করতে? ইনশাআল্লাহ, কেন করব না? যেখানে যদি আমাকে মনে হয় যে আমাকে খুব সুন্দরভাবে লঞ্চ করা হচ্ছে, আমার সুন্দর একটা ক্যারেক্টার আছে, একটা সুন্দর গল্প আছে, আমার কাজ করার জায়গা আছে, ওয়াই নট, অফকোর্স। তাহলে আমরা ভবিষ্যতে শাকিব খান, সাফা কবির, 2 এসকে, মানে তখন হবে এসকে টু দি পাওয়ার স্কয়ার, ইনশাআল্লাহ। এবং সেই জুটিকে দেখবার অপেক্ষায় আছে। তুমি আসলে কোন ধরনের সিনেমায় নিজেকে দেখতে চাও? রোমান্টিক ফিল্ম। সাইয়ারা? না, এটা ইট কান্ট বি এক্সাম্পল, মানে ওই বাট টাইপের? আমার ফার্স্ট ফিল্ম, আই ওয়ান্ট আ রোমান্টিক ফিল্ম, আই ওয়ান্ট আ বিট কমার্শিয়াল, অ্যান্ড আই ওয়ান্ট এন্টারটেইনিং, লাইক এন্টারটেইনড হবে দর্শক এসে দেখে। সো আই ওয়ান্ট দ্যাট ফিল্ম অ্যাজ মাই ফার্স্ট ফিল্ম। ওকে। আচ্ছা, এমন কোনো দুঃস্বপ্ন কি আছে যেটা তোমাকে প্রায় তাড়িয়ে বেড়ায়, কিংবা তুমি প্রায় দেখো? হয় না যে অনেক স্বপ্ন কিন্তু আমরা ঘুমের মধ্যেও রিপিটেশন দেখি, কিংবা আমরা হয়তো বাস্তব জীবনে অনেক দুঃস্বপ্ন আমাকে তাড়িয়ে বেড়ায়। তোমার এরকম কিছু আছে? আমি অনেক ব্যাড ড্রিমস দেখি। দুঃস্বপ্ন তো সবই তো ব্যাড ড্রিমস। আই ডোন্ট নো, আই থিঙ্ক তুমি যেহেতু অনেক ব্যাড ড্রিমস দেখো, একটা বলো যেটা তুমি প্রায় দেখো। ব্যাড ড্রিমসটা আমার মনে হয় নট ওয়াইজ টু টক অ্যাবাউট হিয়ার, বিকজ ইটস রিয়েলি ব্যাড। ইন আ সেন্স আমি বলি, আমি অনেক ভয় পাই, আমি অনেক ভীতু একটা মানুষ, আমি অন্ধকারে থাকতে প্রচণ্ড ভয় পাই। সো এই অন্ধকার আমার একটা ফিয়ার কাজ করে, অন্ধকার নিয়ে, ডার্ক। সো এটা আমি ঘুমের মধ্যে এরকম অনেক কিছু দেবে। অ্যাট দ্য সেম টাইম আমি হরর ফিল্ম কখনো দেখি না, বিকজ আমি অনেক ভয় পাই। বাট আই উড লাভ, আই থিঙ্ক আমার একটা হরর ফিল্ম করলে শুটিংয়ের এটাতে হয়তো বা ভয়টা চলে যাবে। আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। বাট এটা ছাড়া আমার কাছে মনে হয় যে যেহেতু অন্ধকার ভয় পাই, এই জায়গা থেকে একটা ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখি। মন খারাপ থাকলে কি করো? টেক আ পজ, think about it, how can I solve this, এগুলো চিন্তা ভাবনা করি অনেক।
সেটা তো আমরা সবাই করি, তারপর হয় না যে আরো এক্সট্রা কিছু এফোর্ট দেয়া, অনেকের যেমন রান্না করলে কিংবা একটু সাজুগুজু করলে মন ভালো হয়। হ্যাঁ, এটা ভালো বলেছো। আমার কুকিং ইজ ওয়ান অফ মাই মেডিটেশন। থেরাপি। আমি অনেক রান্না করতে পছন্দ করি, আমি অনেক রান্না করিও, আমি Wow. অনেক রান্না করি, আমি অনেক খাই, আমি মানুষকে অনেক খাওয়াই। জীবনে তো খাওয়াইলা না, জীবনে তো তুমি কখনো আমার বাসায় আসলা না ভাইয়া। জীবনে তো দাওয়াত দিলা না। থাক, আমরা ব্লেম গেমটা পরে খেলি। তুমি কি কি রান্না পারো? সব পারো? আচ্ছা, নেমড ওয়ান যেটা আমি বলবো যে না, আই কান্ট। বলো তো, নাম বলো তো। পোলাও, রোস্ট, খিচুড়ি, কাচ্চি কিংবা ভর্তা, ভাজি, আর কি, না, নাম আর পারছো? কি, শুটকি। আর মানে তুমি এটা পারো না, না? আই লাভ শুটকি। না, আমি পারি আর বলে দিলাম তো, ভাজির ভেতরে অনেক না। একটা কিছু নাম আছে। বলো যেটা ভর্তা, আমি বলবো যে আমি পারি না। সর্ষে ইলিশ, তারপরে আর কি, মানে মাথায় আসছে না, আমি অনেকগুলো বলে ফেলছি ভাই। এগুলো সব পারি আমি রান্না করতে। ওকে। I think I can cook good food. আমার মনে হয় তুমি কাচ্চি যেটা আমি কেমন খেতে পারো? ভালোই পারি। যেমন পরশুদিনও আমি একটা ল্যাম্প লেগ রোস্ট করলাম উইথ রাইস। এটা কার জন্য করেছো? আমার একটা দাদা আছে, অনিত দা। সো এই যে রাহাত রহমান, তো ওর সাথে কাজ করতো। তো ওখান অনেক পরে যে আসলে তার সাথে আমার পরিচয়, এবং সে আমাকে খুব ভালোবাসে, খুব আদর করে। সে প্রায় সময় আমাকে খাওয়ায়। ধরো আমি তো খেতে খুব পছন্দ করি, এই ধরো লুচি, আলুর দম, পানির, মাটার, ল্যাম্প। সো দাদার যেহেতু বার্থডে ছিল, তো আমি দাদার জন্য রান্না করেছিলাম। আচ্ছা, সো ইয়া। তোমারও তো কয়েকদিন আগে বার্থডে ছিল না? ও 29th অগস্ট আই গেস। এবং সেই দিনটা তো তুমি বাসাতেই থাকো সবসময়, বাসাতেই থাকো। এখন আর সিনারিওস নট দি সেম। আগে থাকতাম, আগে আমি খুব একটা বার্থডে সেলিব্রেট করার টাইপ অফ পার্সন ছিলাম না ছোটবেলায়। আমার বার্থডে আসলে কেন জানি সেলিব্রেট করতে ইচ্ছা করতো না, মন খারাপ থাকতো। কেন? হয়তো ছোটবেলা মন খারাপ থাকতো, আমি এটা বড়বেলা যে বুঝতে পেরেছি যে হয়তো আমি ওই দিন আমার বাবাকে খুব মিস করতাম। সো এই জন্য হয়তো বা ছোটোবেলা থেকে বার্থডেটা কখনো ভাবে এনজয় করতাম না। দেন বড় হতে হতে ওই মন খারাপ লাগা আর চলে যায় না, ওটা রয়ে গেছে। সো আফটার দ্যাট বড় হয়ে আমার কাছে একটা টাইমের পরে একটা ঘটনা বলি, টয়াকে নিয়ে বলি এটা। সো আমার বার্থডেতে তো টয়া ইজ 12টার সময় নিচে চলে আসছে কেক টেক নিয়ে। তো গেট তো বন্ধ, দারুণকে জিজ্ঞেস করতেছে যে খুলেন। বলছে খুলে কি করবো? বলছে উপরে যাবো। বলছে উপরে তো উনি নাই। তো টয়া বুঝতে পারছে, ও কিছু বলে নাই যে উনি তো নাই, বিকজ ও জানে যে আমি দারুণকে বলে রাখছি যে কেউ আসলে বলবো আমি বাসায় নাই। মানে সবাই তোমাকে উইশ করতে আসবে, তারপর তুমি মানে আই ওয়াজ দ্যাট ম্যাড। তুমি অনেক পাশানি। যাই হোক, হ্যাঁ, নির্দয়। আমি অনেক, হ্যাঁ, আই এম সরি। তো তারপরে ও কেক রেখে চলে যায়, দারুণ একটু পরে কেকটা উপরে নিয়ে আসে, তো আমাকে বলে। দেন টয় আমাকে আবার মেসেজ করে, শোনো আমি কেক নিয়ে আসছিলাম, আমি জানি তুমি বাসায় আসছো, তুমি বলে রাখছো দারুণকে, ইটস ওকে, তুমি কেকটা খেও। দ্যাট মোমেন্ট আই ফেল্ট রিয়েলি ব্যাড। আমার কাছে মনে হচ্ছে যে আমার এটা করা উচিত না। আমার বার্থডেটা আসলে আমার ফ্রেন্ডদের জন্য এখন বেশি হয়ে গেছে, বিকজ দে লাভ মি অ্যান্ড দে ওয়ান্ট টু সেলিব্রেট মি অ্যান্ড আই পার্টিসিপেট। ওকে, শুধু ফ্রেন্ড না, তোমার ফ্যানদের জন্য। এবং তোমার 6.6 মিলিয়ন ফ্যান রয়েছে ফেসবুকে, এবং 2.4 মিলিয়ন আছে। আমি বেশি সবগুলো মানুষকে যদি আমি কখনো একসাথে দেখতে পারতাম, আমার খুব ভালো লাগতো। খুব ভালো লাগতো, একজন অবশ্যই। করে কথা বলতে পারতাম, অনেক ভালো লাগতো। বিকজ আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু দিস পিপল। আচ্ছা, বছরকে বছর ওরা আমাকে পছন্দ করেই যাচ্ছে, আমাকে ভালোবাসা দিয়েই যাচ্ছে, আমাকে সাপোর্ট করেই যাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে নিঃস্বার্থভাবে। আমি কি করলাম। তুমি একটু তাদেরকে একটা জিনিস দিবে? কি? 3টা ব্রেকিং নিউজ তো। 3টা ব্রেকিং নিউজ রাইট তোমাকে এট দিস নিয়ে। মোমেন্ট। Only I can say I love you, I love you, I love you all. বিয়েবাড়ি খাবার তো তুমি পছন্দ করো অবশ্যই। I love it. কোন খাবারটা পার্টিকুলারলি তুমি বেশি পছন্দ I love করো? বিয়ে বাড়ির সাদা পোলাও, রোস্ট, আর রোস্টের মধ্যে যে একটা কাঁচামরিচ থাকে না, ওটা। ওকে, আচ্ছা, তুমি যে এই যে এত রান্না বান্না করো, মানে সত্যি করে বলবা কিন্তু, সত্যি করে, কাঁচা বাজারে যাও? সুপার শপ না? আমি মাসে একদিন সিলেক্ট করি যে কোন দিন
ভোর 6টা থেকে 6:30টার দিকে কারণ বাজার যাই মাছ কিনতে। হ্যাঁ, বিকজ তখন সকালবেলা ফ্রেশ মাছগুলো আসে। সো ওটা একদিন মাছ, পুরো মাছের বাজার একদিন আমি ওই দিনই করি। আর এটা ছাড়া সুপার শপেও যাই, বাট আমার সবচেয়ে মজা লাগে কাঁচা বাজারে যেতে। আই লাভ দ্য ভাইব, যে এই কাঁচা বাজার দামাদামি করতেছে, মূলা পচা কাইটা অর্ধেক বিক্রি করতেছে, মানে কি না হয়, এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার, সবচেয়ে মজা লাগে। আমি তো কভার্ড হয়ে যাই, আবার আমি এত কভার্ডও হই না, তো আই ডোন্ট কেয়ার, মানে চিনলে চিনবে। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় কি ভাই জানো, আমাকে মানুষজন চিনলে আই ফিল সেফ। মানে আমার কাছে মনে হয় সামহাও মানুষ, পাবলিক আমাকে প্রোটেক্ট করে। আই অলওয়েজ গেট দিস এনার্জি বাইরে থেকে, যে কেউ দাম বেশি চায় না, দামাদামি হ্যাঁ করো হ্যাঁ তুমি? হ্যাঁ, আরে অনেক। এই তো কিছুদিন আগের কথা, তো বাসায় মাছ খেতে ইচ্ছা করছে আমার, এই একই মাছ খেতে খেতে আমি বোর্ড। একই মাছ মানে কোন মাছ? মানে আমাদের বাসায় খুব বেশি ইলিশ মাছ আর রুই মাছ আচ্ছা। খাওয়া হয়। আম্মুর ইলিশ মাছ খুব ফেভারিট। ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, এইটাই হচ্ছে আমাদের বাসায় কমন মাছ। আমি ধুর এগুলো আর খাবো না, অন্য কিছু খাবো। তো আমি চলো, আমার কাজের মেয়ে সানজিদ ওখানে বসে, চলো আজকে আমরা বাজার করবো। হ্যাঁ চলেন। তো আমরা দুজন এরকম টুকটুক টুকটুক করে হেঁটে এরকম একটা কাঁচা বাজারে গেলাম। ওটা হচ্ছে বাড্ডার ওদিকে একটা বাজার, লেকপাট ধরে হেঁটে যেতে হয়। সো ওখানে গেলাম মাছ টাছ পরে। তো যাওয়ার পরে এরকম মাছ কিনতেছি, দামাদামি করতেছি। তো আমাকে মাছালা খুব বলতেছে, হ্যাঁ এটা অনেক ভালো মাছ, নিয়ে যান, মজা হবে খাইতে। আমি বলছি, তাই কই ভালো, এত দাম কেন? বল কি, আপনি না অভিনয় করেন, আপনি বুঝেন না কোনটা ভালো কোনটা খারাপ। আমি আমার অভিনয়ের সাথে ভালো খারাপ মাছ বোঝার মানে পেটে কোথা থেকে আসলো? তখন আমাকে সানজিদা বলতেছে, যে আমার হাউস হেল্পিং হ্যান্ড, তো বলতেছে যে আপু আপনাকে তো সবাই চিন, আপনার বাজারে আসেন না তো, সবাই বেশি বেশি দাম রাখতেছে, লাউর দাম 60 টাকা, আপনাকে দেখে বলে 100 টাকা, কিনবো না, চলেন বাজারে যাই। এই তোমার দেখে কেউ বোকা ভাবে না যে এর থেকে একটু বেশি দাম দিয়ে, মানে অ্যাক্ট্রেস বলে না, এমনি কি তোমাকে বোকা ভাবে না? সামটাইমস আমার এত বার্গেনিং করতে মনে হয় যে এর তো চিনে ফেলতেছে, আমাকে কি ভাববে, ওই জায়গা থেকে 5-10 টাকা বেশি দিয়ে দিই। বাট আমি অনেক দামাদামি করি, আবার আমি দামাদামি করলে মানুষজন শুনেও। সো আমার এই কাঁচা বাজারগুলোকে গেলে তো ভাল লাগে, কেন আমি বলি। আবার গালি দেয় না, এত বড় অ্যাক্ট্রেস, এত টাকা, তারপরে কিরকম খাইস্টার মতো দাম। না, এরকম করে না, এরকম একদমই করে না। বাট আমার মজা লাগে যে তারা আমার নাটকগুলোর নাম বলতে পারে। বাহ বাহ। আই থিঙ্ক ইটস আ ব্লেসিং। সো এর জন্য আমি মাঝে মধ্যে কাঁচার বাজারে একটু বেশি বেশি, মানে শুধু মাস্ক পরে যাই, কভার্ড হই না, মাস্ক পরে ঘুরি, যে দেখি বল আমার নতুন না। সো কেনই সঙ্গতার কথা আমাকে একটা সবজিওয়ালা বলেছে। বাহ বাহ। সো আমি বলেছি, আপনি নাটকটা দেখেছেন? বলছে হ্যাঁ খুব ভালো লাগছে আপা। আমি বলছি ওয়াও, দ্যাটস অ্যামেজিং। নাটকটা আসলে খুব আমাদের খুব পছন্দের একটা নাটক। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা নাটকের কথা বলেছে, সন্ধি। আচ্ছা, হ্যাঁ, সেটিও খুব সেটাও পপুলার খুব ভালো। হয়েছে। সো এদের কাছ থেকে না অনেক সময় অনেক কিছু জানা যায়, মানে মানে বুঝতে পারি যে আসলে কাজটা কোথায় যাচ্ছে, দেখছে কি মানুষ আসলেও আমাকে। বিকজ সামটাইমস আমার মনে হয় যে এত কাজ হয়, মানুষ কি হচ্ছে আসলে? আদৌ দেখে কি হচ্ছে। সো এইসব জায়গায় গেলে না কিছু অনেস্ট কথা শুনতে পাওয়া যায় আমার কাছে মনে হয়। এবং তুমি যখন তাদের কাছে যাবে তখন তুমি রিয়েল পিকচারটা পাবে হ্যাঁ আসলে। হ্যাঁ। আমাকে এখন একটা রিয়েল পিকচার দাও, তোমার লাস্ট নাটকে তুমি কত রেমুনারেশন পেয়েছো? ওই টাকা এখনো পাইনি, দিচ্ছে না। কত পাওয়ার কথা তোমার? যেটা পাওয়ার কথা সেটা পাইনি, সেটা নিয়ে বলে কি হবে বলো? সাফা, ইয়াস। তার আগের নাটকে কত পেয়েছো? সেটাও মনে পাই নাই, সবাই আজকাল মাগনা কাজ করাচ্ছে। তুমি এমনি পার নাটকে কত করে নাও? যা দেয়। দেশের বাইরের না অ্যাক্ট্রেসদের জিজ্ঞেস করলে এত ভনিতা করে না, তারা বলে যে আমি পার ছবিতে এত আমার খুব নিচ্ছি। ফানি লাগে সামটাইমস এইসব নিউজ দেখি যে কে কত টাকা নিচ্ছে, কার আমি তো ইউটিউবে দেখি সাফা কবির কত সম্পদশালী, ভিডিও সহ দেখুন। বিশ্বাস করো যত টাকা লিখছে এত টাকা আমাকে কেউ দেয় না। আই উইশ দিত প্লিজ। তুমি নাটকেরটা বলো, তুমি পার নাটকে কত টাকা নাও? মানে তোমাকে কেউ কিছু না দিলেও হবে। I think this I really I'm not comfortable with this questions, যে কত টাকা রেমুনারেশন পাও, কত টাকার কাপড় পরছো। আমি কিন্তু জিজ্ঞেস করিনি তোমার মান্থলি ইনকাম কত, টাকা, কিংবা তোমার এখন যে ড্রেসটা পরে আছো সেটার দাম কত, সেটা আমি জিজ্ঞেস করিনি। Let's ignore this Anyway. question. Anyway, মানে তুমি কিছু আজকে শপথ নিয়ে এসেছো যে তুমি কত এভাবে কিছু batting করবে। বললাম যেগুলো অন্য কোথাও বলিনি, তোমার সাথে বলেছি। ইউ আর নট ডিসঅ্যাপয়েন্টেড। সেলিব্রিটি ক্রাশকে সেটা বলো এই মুহূর্তে। নিশ্চয়ই তুমি বলবা, আমি জানি কি বলবা। এখানে না বাইরে না কোথায়? বাইরের? বাইরের। তুমি বলবা এখন আহান পান্ডের কথা, রাইট? নো, আই রিয়েলি লাইক
Shahid Kapoor is my personal favorite. এটা ছাড়া I think I want to see more Ishan Khattar. বাংলাদেশে আসো, I really like Siam Ahmed. His acting, his presence. So yeah. আর ইন্ডাস্ট্রিতে কি এমন কেউ আছে যার সামনে গেলে মানে হঠাৎ করে তুমি চলছো, হঠাৎ করে সে সামনে চলে আসলে তুমি খুব অকওয়ার্ড ফিল করো? আরেকজন আর্টিস্টকে আমি বলতে চাই, আমি তার অনেক বড় ফ্যান, সেটা হচ্ছে জয়া আহসান আপু। আমার একটা ছোট মেমোরি আমি বলি। I was so mesmerized, my God. আমি কি ছোট একটা মেয়ে স্ট্রাগলিং আর্টিস্ট, আম জাস্ট ওয়ার্কিং। তো এমনও না যে আমার খুব কাজ অনেক ফেমাস হচ্ছে, লাইক আমার মানুষ নাম জানবে। একটা প্রোগ্রামে আমার এখনও মনে আছে, জয়া আপু উনি আসছেন, এসে উনি আমাকে আমার আই কন্ট্যাক্ট হলো আমার দিকে, আমাকে বলে সাফা কেমন আছো? অ্যান্ড আম লাইক হোয়াট, উনি আমার নাম জানে, ওয়াও, মানে দ্যাট জাস্ট অ্যামেজড মি। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে আমার যদি কখনো লাইফে সুযোগ হতো এই মানুষটা একটু পাশে থাকার, আই জাস্ট ওয়ান্ট টু বি হার ফ্রেন্ড অর মেবি লিটল সিস্টার। আই জাস্ট ওয়ান্ট টু বি অ্যারাউন্ড হার বিকজ আই থিঙ্ক she's very amazing person. Like ওনার ওয়ার্মথ এত নাইস, উনি সবাইকে যেভাবে আপন করে নেয়, সবাই সাথে উনি যেভাবে অ্যাড্রেস করে, জাস্ট সো বিউটিফুল। আমি শিওর তোমরা ভবিষ্যতে একসাথে কাজ করবে এবং তখন আমি এই অংশটা তোমাকে আবার দেখাবো। সো ইয়া, আই এম আ ভেরি বিগ ফ্যান অফ হার। আচ্ছা, আজকে তো হচ্ছে 6 সেপ্টেম্বর এবং আমাদের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর 29তম মৃত্যুবার্ষিকী। তোমাকে যদি এখন সালমান শাহর কোনো ছবির কোনো গান দু লাইন গাইতে বলে? আমি খুবই বাজে গান গাই, বাট ওনার একটা সিনেমা আছে না যেখানে উনি পাগল হয়ে যান এবং হ্যাঁ, সো শাবনূর ম্যাম নার্স থাকেন। আমার মনে হচ্ছে এই সিনেমাটা আমি আমার লাইফে অনেকবার দেখেছি। আমাদের বাসায় তখন ওই যে ক্যাসেট প্লেয়ার ছিল, সো ওটাতে আমরা প্রায় সময় সিনেমাটা দেখতাম। গান শোনাও আমাকে? আমি গান গাইতে পারি না, আই এম সরি, আমাকে মাফ করবেন। ওকে। আচ্ছা, বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে তুমি সর্বোচ্চ কোন পাগলামিটা করেছো? একবার কায়াকিং করার সময় জাম্প করেছিলাম ওখান থেকে। কোথায়? সো আমরা এরকম আই থিঙ্ক ইট ওয়াজ ইন কোফাঙ্গান। ইয়া। আচ্ছা, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি শুধু একটা টেস্ট নেব তোমার, দেখি যে তুমি কত বড় অভিনেত্রী। এটা মনে হচ্ছে পরীক্ষার হল। না, কত বড় অভিনেত্রী, তুমি একটু তৈরি হও। আমি তোমার অ্যাক্টিং এর পরীক্ষা নেব। তোমাকে এবার কিছু সিচুয়েশনের কথা বলবো, তুমি আমাকে শুধু এক্সপ্রেশনটা দেখাবে। ওকে? রাগ, বিরক্তি, লজ্জা, কান্না, অল্প খুশি, ব্যাপক খুশি, হাসি। হাসলাম তো, আর দেখো আমি কান্নাই করছি এখনো, আমাকে আর কাঁদিও না প্লিজ। অট্ট হাসি। কি হাসি? অট্ট হাসি মানে গিগল করতে পারো কিংবা লাউড। ভয়। লক্ষ্মী মে, লাস্ট ওয়ান। এটা লক্ষ্মী মে এরকম করে একদমই না। এনিওয়ে, দেখেছো মানে আমাদের পডকাস্টে একদম শেষ দিকে যে হাসলাম, তোমার চোখে পানি, এই হাসি কান্না মিলে আমাদের পডকাস্টটা শেষ হয়ে গেল। সি, I had a great time, ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। Same here. I think আমি কোনো টক শোতে যে এত কথা, আমি আসলে আমার অনেক বেশি না কথাই বলি না, ভেরি অনেস্টলি, যেটা তুমি আমাকে বারবার বলো যে সাফা কেন কথা বলো। সো সুদৃশ্য আমি কথা বললাম, আই রিয়েলি হোপ এগুলো মানুষ পর্যন্ত রিচ করে। অ্যান্ড আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ, অ্যান্ড একটু পরে তোমার মিমিক্রি দেখবো আমি। ওকে, থ্যাংক ইউ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। শিওর, থ্যাংক ইউ। জনপ্রিয় তারকা সাফা কবিরের সাথে চমৎকার একটি সময় কাটালাম আমি। আপনাদেরও সময় নিশ্চয়ই ভালো কেটেছে। যে কথা সহজে যায় না বলা, সে কথাই আমরা জানছি, শুনছি, অনুভব করছি বিহাইন্ড দ্য ফেম উইথ RRK-তে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, ইটস টাইম টু সাইনিং অফ। নো ওয়ারিজ, আসছে শনিবার রাত 9টায় আমি আবারও নতুন এক সেলিব্রিটি গেস্টকে নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM এর সাথে থাকুন। বিদায়।